আপনি দেখেন দুটি লাল আলো জ্বলছে। আপনি একটু উঠে দেখার চেষ্টা করেন কিন্তু উঠতে পারেন না। জিনিসটি ধীরে ধীরে আপনার বুকের উপর উঠে বসলো, মুখটা নিচে নিয়ে আসলো আপনার কানের কাছে। ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠলাম, চোখটা খুললো, সেম ওই হেভিনেস। হঠাৎ করে আর্থকোয়েকের মতন ফিল, মানে বিছানাটা হঠাৎ করে ভাইব্রেট করা শুরু হলো। সেইখান থেকে আসার পর থেকে আমার লিটারালি ওটা 2 উইকসে অলমোস্ট 10 to 11 টাইমস হলো। মানে ফ্রিকোয়েন্সিটা এতটাই বেড়ে গেছে। তো এই জিনিসগুলো থেকে খুব মানে ব্যাপারটা একটুখানি কোয়েশ্চেনেবল হয়ে যায় যে সত্যি পুরোটাই কি মেডিকেল কন্ডিশন। আপনি রাতে ঘুমোতে গেছেন, মাঝরাতে খুট করে কোনো আওয়াজে বা কোনো গ্রাউলিং নয়েজে আপনার ঘুমটা ভেঙে যায়। আপনি চোখ খোলেন, শুয়েই সারা ঘরটাকে দেখার চেষ্টা করেন, কিছু দেখতে পান না। হঠাৎ আপনার চোখ যায় বিছানার আপনার পায়ের দিকে। আপনি দেখেন দুটি লাল আলো জ্বলছে। আপনি একটু উঠে দেখার চেষ্টা করেন কিন্তু উঠতে পারেন না। এবার আপনি একটু স্পষ্ট দেখতে পাচ্ছেন একটি আকৃতি, একটি মানুষের মতো আকৃতি। সে আকৃতি আস্তে আস্তে ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে। আপনি চিৎকার করতে চাইছেন কিন্তু পারছেন না। আপনার হাত পা কোনোটাই আপনি নাড়াতে পারছেন না। জিনিসটি ধীরে ধীরে আপনার বুকের উপর উঠে বসলো, মুখটা নিচে নিয়ে আসলো আপনার কানের কাছে, এসে আপনার নাম ধরে ডাকলো, অথচ আওয়াজটি ঠিক আপনার নিজেরই গলার মতো। ওয়েলকাম টু হন্টেড হার্থ। একদিন বলবো বলেছিলাম, তো আশা করি কিছু লোক টপিকটি সম্পর্কে বুঝতে পেরেছে। বেশি এদিক ওদিক না করে টপিকটি আমি বলেই দিই। টপিকটি হলো স্লিপ প্যারালাইসিস। হ্যাঁ, এই স্লিপ প্যারালাইসিস আমরা কমনলি সবাই কম বেশি শুনেছি, বা যারা শোনেননি, যারা জানেন না স্লিপ প্যারালাইসিস জিনিসটি কী, তো যদি দু এক কথায় রিয়া বলে দেয় যে স্লিপ প্যারালাইসিস দর্শকদের জন্য যে অ্যাকচুয়ালি জিনিসটা কী, মানে হালকা করে একটু ছোটো করে বলে দেওয়া হোক যে স্লিপ প্যারালাইসিস জিনিসটা কী। স্লিপ প্যারালাইসিস মানে আপনি ধরুন রাতে ঘুমোতে গেছেন, হঠাৎ আপনার মাঝরাতে ঘুম ভেঙে যাবে, কিন্তু আপনি আপনার শরীর দেখছেন নাড়াতে পারছেন না। মানে আপনার শরীরটা আপনি ভাববেন প্যারালিসিস হয়ে গেছে, মানে আপনি তাকিয়ে আছেন জেগে কিন্তু আপনার শরীর মুভমেন্ট করছে না। কিছুক্ষণ বাদে আপনি ফিল করবেন আপনার বুকের ওপরে কিরম একটা চাপ লাগছে, জাস্ট লাইক চোখ হয়ে যাচ্ছেন, আপনি প্রেশার ফিল করছেন খুব। এটাও দেখতে পারেন কোনো একটা এনটিটি, কিছু একটা ক্যারেক্টার আপনি দেখতে পাচ্ছেন অন্ধকারের মধ্যে, যেটা আপনি চেনেন না, যেটা দেখে আপনার রীতিমতো ভয় লাগবে। মানে যেটাতে আপনি ভাববেন যে আপনার থ্রেট ফিল করছেন আপনি, কিন্তু আপনি মুভ করতে পারছেন না নিজেকে, এবং আপনি সেখানে একটা ভয় আতঙ্কে আপনি ছটফট করছেন কিন্তু শরীর নড়ছে না, আপনি তাকিয়ে আছেন জেগে। তুমি তো স্লিপ প্যারালাইসিস এক্সপিরিয়েন্স করেছো লাইফে অনেক, তোমার এখানে কিছু অ্যাড বা রিমুভ করার আছে সার্থক? আমি তো মানে অনেক আগে থেকেই স্লিপ প্যারালিসিস ব্যাপারটা ফেস করেছি। ইনফ্যাক্ট তোমাদের সাথে জয়েন করার পর একটা পার্টিকুলার ইনসিডেন্টের পর জিনিসটা আরও বেড়ে গেছিলো, সেগুলো পরে কথা হচ্ছে। তো হ্যাঁ, আমার নিজের পার্সোনালি বলতে গেলে স্লিপ প্যারালিসিসটা খুবই একটা মানে আনকমফোর্টেবল জিনিস ছিল, কিন্তু ফরচুনেটলি আনফরচুনেটলি জিনিসটা আমার লাইফে একটা ডিফারেন্ট ডোর খুলে দিয়েছে, সাইকিক ওয়ার্ল্ডে বা প্যারানর্মাল ওয়ার্ল্ডে। আচ্ছা, তাহলে মানে স্লিপ প্যারালাইসিসটাকে কি বিশেষভাবে বুঝতে তোমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করো, তাহলে লোকে অনেক মানে রিলেট করতে পারবে যে তাদের লাইফেও ঘটনাগুলো হয়। তো তারা সেখান থেকে টেক নিতে পারবে যে অ্যাকচুয়ালি জিনিসটা সাইকোলজিক্যাল না প্যারানর্মাল বা সুপার ন্যাচারাল কি, সেটা আমরা বলতে পারি। তো তোমার ঘটনাটা দিয়ে তাহলে শুরু করো, সেটা বেটার হবে। নর্মাল অন্যান্য মানুষেরা যেরকম রিভিউ দিয়েছে, মানে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করে, তো আমারও পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শুরুর দিকে অনেকটা সেম, একদমই শুরুর দিকে নাথিং ভেরি ডিফারেন্ট। কিন্তু যখন আমার হতো, তখন যে পার্টিকুলার স্লিপ প্যারালিসিস টার্মটা বা এই জিনিসটা অ্যাকচুয়ালি হয়, সেটা আমি একদমই জানতাম না। তাহলে এটা তোমার মানে কখন শুরু হয়েছিল, মানে তখন তুমি কত ছোট বা কত বয়স? আমি আমার ফার্স্ট যখন স্লিপ প্যারালিসিস হয়েছে তখন আমি হয়তো ক্লাস 5-6-এ পড়ি। ফার্স্ট ইনসিডেন্টটা কি মনে আছে, মানে কি হয়েছিল নাকি সেটা মানে ওই না টাইমটা মানে জাস্ট মনে এমন আছে? কিছুই হয়নি সেইবার, জাস্ট নর্মাল আমি চোখটা খুলেছিলাম, আর ঘর অন্ধকার স্বাভাবিক, কিন্তু আর আমি হাত পা পুরো একদম অবশ হয়ে গেছে, পুরো নর্মাল যে প্যারালিসিসের ইয়ে।
তাছাড়া আলাদা কিছুই না। তখন কি ভয় লেগেছিল বা ভয় ফার্স্ট পেয়েছিলে? টাইম তো খুব ভয় পেয়েছিলাম যে যে কেন হ্যাঁ হচ্ছে, এটা আমার কেন কি হতো, হলো, আমি হ্যাঁ নড়তে পারছি না। এক্স্যাক্টলি, তখন এই জিনিসটা খুব হয়েছিল। পরে আস্তে আস্তে জিনিসটা তখন বড় হওয়ার পর, অলমোস্ট তখন আমি 11-12-এ পড়ি, তখন ব্যাপারটা আমি ফার্স্ট টাইম বুঝতে পারি যে দিস ইজ স্লিপ প্যারালিসিস। ততদিন হয়তো তুমি টার্মটা এখানে ওখানে শুনে থাকবে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে অত ক্লিয়ারেন্স ব্যাপারটা ওই জিনিসটা তখন আমার ছিল আসে। না, মানে হ্যাঁ অ্যাকচুয়ালি কি ঘটছে সেটা বোঝা যায়নি। তাহলে মানে তোমার স্লিপ প্যারালাইসিসটা মানে কি ছিল? তুমি স্লিপ প্যারালাইসিসে মানে পরের দিকে কি দেখতে, মানে কি হতো অ্যাকচুয়ালি? আমার যখন শুরু হয়েছিল তখন বেসিক্যালি 3টে স্টেজ ছিল। ফার্স্ট স্টেজটা হচ্ছে সিম্পলি যেটাকে আমরা বলি লেড ব্ল্যাঙ্কেট এফেক্ট, মানে গায়ের ওপরে একটা যদি লেড ব্ল্যাঙ্কেট চাপিয়ে দেয়, একটা যে প্রেশার একটা ফিল করা। প্রেশার, রাইট। ওই জিনিসটা একদম ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ যেটা আছে সেটা খুব উইয়ার্ড, কারণ ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠলাম, চোখটা খুললো, সেম ওই হেভিনেস, হঠাৎ করে আর্থকোয়েকের মতন ফিলিং, মানে বিছানাটা হঠাৎ করে ভাইব্রেট করা শুরু হয়। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। মানে ওটা কি সেম জিনিস না, ওটা একটা অন্য ডিফারেন্ট সেশনে হয়েছে, ডিফারেন্ট? না মানে অনেক সময় সেম ইয়েতে হয়, অনেক সময় ডিফারেন্টে হয়, মানে নট নেসেসারিলি একটাতেই সবগুলো হচ্ছে। আর লাস্টলি যেটা ফিল করেছিলাম, ওটা লাস্ট স্টেজ আমার, সেটা হচ্ছে কি ইন্ট্রুডার, মানে ঘরের ভেতরে অন্য কারোর একটা প্রেজেন্স। তোমার কি মানে ফ্রিকোয়েন্সিটা কিরকম ছিল, মানে তুমি কি এটা রোজই এরকম রাতে ফিল করতে? না, আমার পার্সোনালি হয়েছিল তোমাদের সাথে লাস্ট ইয়ার দেখা, হুম। তার আগে অবধি জিনিসটা হতো, কিন্তু 2021 থেকে মোটামুটি ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে বাড়ে, কিন্তু এরকমও না যে মানে রোজ হচ্ছে, মাসে ম্যাক্সিমাম 8-9 বার, ম্যাক্সিমাম। বাট দ্যাট ইজ স্টিল অনেকটাই বেশি। হুম। হ্যাঁ, না শুরুর দিকে যেরকম ওটা আরো অনেক কম ছিল, তো আস্তে আস্তে টিল 2024 তোমাদের সাথে দেখা হওয়ার আগে অবধি ইট ওয়াজ লাইক মান্থলি এরকম। কিন্তু তারপর তোমাদের সাথে যখন দেখা হয়, কথা হয়, আমরা যখন ফার্স্ট ইনভেস্টিগেশনটায় গেলাম, সেইখান থেকে আসার পর থেকে আমার লিটারালি ওটা 2 উইকসে অলমোস্ট 10 to 11 টাইমস হতো, মানে ফ্রিকোয়েন্সিটা এতটাই বেড়ে গেছিল। মানে পার উইক 3-4 বার, 4-5 বার হতো, আরামসে হতো। আর আমার মনে আছে তোমার সাথে মানে ফার্স্ট যেদিন নর্মাল মানে ইন্টারভিউ আছে, সেটা আমাদের মিট আপ যেটা ছিল, যেটা আমরা মিট আপ করেছিলাম, তুমি আমাদের আমরা কি করি দেখার জন্য। তো তখন তুমি আমাকে প্রথম দিন বলছিলে যে দাদা আমার একটা এরকম প্রবলেম হয়। আমি তখন তোমাকে বলছিলাম যে একবার মানে ডক্টর কনসাল্ট করো, সাইকিয়াট্রিস্ট দেখো বা মেডিসিন দেখো, মেডিসিন ইউজ করো। আর আমি নর্মালি আমরা এরকমই বলি, মানে তুমি এখন আমাদের সাথে কাজ করো, তুমি এখন টিম ডোপের, তুমি টিম ডোপ এখন, তো তুমি জানো কিভাবে আমরা কাজ করি। সো সুতরাং আমরা সবাইকে মানে তুমি এখন নিজে অন্যদেরকে তাই বলো যে একবার সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট একবার কনসাল্ট করা দরকার, একবার মেডিসিন নিয়ে দেখা দরকার যে জিনিসটা থামছে কিনা। কারণ 99% টাইমে, 90%, 99% টাইমে দ্যাট ইজ মানে এগুলো সাইকোলজিক্যাল, মেন্টাল, নাকি সুপার ন্যাচারাল। কারণ এগুলো যখন প্রথম শুরু হয়েছিল তখন মানুষ জানতো না। আর তুমি যদি ভাবো যে অ্যাকচুয়ালি যে বয়সে শুরু হয়, এটা নর্মালি তোমার তখন 5-6-এ পড়ো, সেরকম টাইমে তোমার শুরু হয়েছিল। এবার সেই সময় তুমি খুবই ছোট, তো সেই সময় মানুষ কিছুই বোঝে না। এটা অনেক দিন, আর এটা তো অনেক আগের ঘটনা, অনেক এর অনেক হিস্ট্রি আছে। যেমন বাংলায়, বাঙালি মানে আমাদের বাংলায় এই জিনিসটাকে বলে বোবায় ধরা বলে। এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট তোমার ওয়ার্ল্ড এরকম ডিফারেন্ট প্লেসেসও আছে। প্লেসেসও আছে, হ্যাঁ, যেমন যেখানে হ্যাঁ জাপানিজরা এটাকে কানাশি কানাশি বুড়ো বাড়ি, হ্যাঁ হুম। এক্স্যাক্টলি। বাউন্ড বাই মেটাল, মানে একদম মেটাল দিয়ে ধরে রাখা বলে। একদম একদম। আমার সব থেকে ফেভারিট, আমার কনসেপ্টটা হলো গিয়ে স্ক্যান্ডিনেভিয়া, বিকজ তুমি জানো হ্যাঁ ভাইকিং হ্যাঁ আমার কত ফেভারিট, ওদের রিচুয়ালস, ওদের কালচার সবকিছু মিথোলজি। তো স্ক্যান্ডিনেভিয়ান কালচারে একটা আছে যে মেয়ার, মেয়ার বলে একটা এন্টিটি আছে, ওটা একটা তো ভ্যাম্পায়ারিক ভ্যাম্পায়ারিক। এন্টিটি, মানে অ্যাকচুয়ালি মানে লিভিং না, অ্যাকচুয়ালি মানে এন্টিটি, ভ্যাম্পায়ারিক এন্টিটি। তো বলছে যে মেয়ার নাকি বুকের উপর মানে বসে থাকে, বসে লাইফ এনার্জি সাক করে, সেই জন্য ওই চেস্ট হেভিনেস ব্যাপারটা আসে। এবার ফান ফ্যাক্ট যে এই মেয়ার কথাটা শুনলে তোমাদের ঠিক কি মনে পড়ে? মেয়র, না, না। নাইট মেয়ার। নাইটমেয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাও ঠিক। অ্যাকচুয়ালি নাইট মেয়ার কথাটা এই মেয়ারের থেকেই এসছে। এটা একটা স্ক্যান্ডিনেভিয়ান কালচার, স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড থেকে নাইট মেয়ার জিনিসটা এসছে। কারণ মানে ওটা অ্যাকচুয়ালি তুমি যখন সার্চ করছো তখন তোমার লাইফে মানে ড্রিমে তুমি অ্যাকচুয়ালি নাইট মেয়ারই দেখবে, তো ওটাকে নাইট মেয়ার বলা হয়। ঠিক আছে। বাট এই স্লিপ প্যারালাইসিস, এই নাইটমেয়ার, এগুলো সবই তো প্যারাসomnia, স্লিপ এগুলো ওয়াকিং, এগুলো সবই এগুলো তো। সবকিছু প্যারাসোমনিয়া নামক একটা গ্রুপের মধ্যে পড়ে। এটা হ্যাঁ। একটা স্লিপ ডিসঅর্ডার বলবো বা মেন্টাল স্লিপ রিলেটেড ডিসঅর্ডার বলবো।
তো এগুলো পরে সায়েন্টিফিক্যালি দেখতে গেলে এটা অ্যাকচুয়ালি মানে রেম অ্যাটোনিয়ার জন্য হয়, যে রেম মানে র্যাপিড আই মুভমেন্ট। হ্যাঁ। আমরা যদি স্লিপকে মানে অ্যাকচুয়ালি 1 2 3 তিনটে ভাগে, অ্যাকচুয়ালি 4টে সাইকেলে ভাগ করা যায় অ্যাকচুয়ালি। হ্যাঁ, 4টে সাইকেলে ভাগ করা যায় স্লিপে। মানে তুমি যখন ঘুমোতে যাচ্ছ তার প্রথম 3 থেকে 4 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট ধরে তুমি কি মানে জেগে আছো, তার থেকে তুমি স্লিপে ঢুকছো। ওই যে ট্রানজিশনটা অনেক সময় বোঝা যায় যে হ্যাঁ আমি ঘুমোচ্ছি, অনেক সময় বোঝা যায় না। তো এই একটা ট্রানজিশন থাকলো। আর ওটাকে বলে লাইট স্লিপ, মানে তুমি জাগা অ্যাওয়াকনেস থেকে লাইট স্লিপে এন্টার করছো। ওটা একটা ট্রানজিশন, এটা স্টেপ 1। সেকেন্ড স্টেপ হলো লাইট স্লিপ থেকে ডিপ লাইট স্লিপ, মানে তখন একটু ডিপ লাইট স্লিপের দিকে যাচ্ছ, মানে লাইট আস্তে আস্তে গভীর ঘুমের দিকে তুমি যাচ্ছ, এখনো গভীর ঘুমে যাওনি। এবার ডিপ লাইট স্লিপ থেকে থার্ড স্টেপ হলো ডিপ স্লিপ। এই যে সেশনটা ডিপ স্লিপ, এখানে আমাদের মাসেল হিলিং, টিস্যু হিলিং, মানে সমস্ত রকম হিলিং যে সিস্টেমগুলো সব এই ডিপ স্লিপের মধ্যেই হয়, ঠিক আছে। আর এই ডিপ স্লিপটাকে মানুষ মানে নর্মালি উইদাউট এনি রিজন, মানে বাইরে থেকে কোনো ফোর্স অ্যাড না করে ঘুম ভাঙাটা খুবই কঠিন একটা জিনিস, সহজে ভাঙে না, ঠিক আছে। এবার তুমি ডিপ স্লিপ থেকে এবার তুমি অ্যাওয়াকনেসের দিকে যাবে, ঠিক আছে। সেটা হলো রেম। তোমার আই মুভমেন্ট হওয়া শুরু হবে, এবার মাসেলগুলো আস্তে আস্তে মানে খোলা শুরু হবে। তো ওটা হলো র্যাপিড আই মুভমেন্ট বলে বা রেম, বলে, ঠিক আছে সংক্ষেপে। তো এই রেম যে সেশনটা থাকে আর ওই যে ফার্স্ট অ্যাওয়াকফুলনেস থেকে তোমার যে স্লিপের মধ্যে থাকে, এই দুটো সেশন মানে যখন তুমি ঘুমোতে ঢুকছো বা যখন তুমি ঘুম থেকে বেরোচ্ছ, এই সেশনের মধ্যেই আমাদের সমস্ত ড্রিম, স্লিপ প্যারালাইসিস, লুসি ড্রিম, ড্রিম ওয়াক এগুলো হবে। ডিপ স্লিপ সেফ, ডিপ স্লিপে কিচ্ছু হবে না, ঠিক আছে। তো এবার অ্যাকচুয়ালি মানে সায়েন্টিফিক্যালি কেন হয়, লোকে বলছে কেন কেন এটা হচ্ছে, এই স্লিপ প্যারালাইসিসটা কেন হচ্ছে। নর্মালি কি হয় যে তোমার ওই রেম অ্যাটোনিয়ার জন্য, মানে তোমাকে ধরো ব্যাপারটা এরকম মনে করো, তোমার ব্রেন বলছে যে জেগে যাও, ঘুম ভেঙে যাও, কিন্তু এই আমাদের তো নিউরনের মাধ্যমে মেসেজগুলো যায়, মেসেজ পৌঁছায়, এর মেসেজটা কোনো কারণে তোমার স্পাইনে মাসেলে পৌঁছয়নি। চোখ ব্রেনের কাছে ও জেগে গেছে, খুলে গেছে, কিন্তু বাকি বডিতে এবার মাসেলগুলো এখনো ইলেকট্রিসিটি পায়নি, এখনো মেসেজটা পায়নি, তাই ওরা জাগছে না। এবার তখন তুমি ব্রেন বলছে তোমার জেগে যাওয়া উচিত, তোমার এতক্ষণ উঠে বসে যাওয়া উচিত, কিন্তু তুমি কেন ওঠোনি? দ্যাট ইজ স্লিপ প্যারালাইসিস। মানে তোমার তুমি ব্রেনটা জেগে গেছে কিন্তু বডিটা মানে মুভমেন্ট হচ্ছে না, মানে কনসিয়াসনেসটা আছে জেগে গেছে হুম। কিন্তু কিন্তু তোমার মাসেলগুলো এখনো মাসেলগুলোকে তুমি ইনঅ্যাক্টিভ। মুভ করতে পারো। নর্মালি প্যারালাইসিসে যা হয়, প্যারালাইসিসে হ্যাঁ। মানুষ দেখতে পায়, মানে শুনতে পায়, মাইন্ড জেগে আছে বাট বডি বডিতে জেগে নেই। কন্ট্রোল পাচ্ছি না, ঠিক আছে। এবার এটার থেকে এবার বেশি কথা হলো কি যে মানে যে এটা তো বুঝলাম যে প্যারালাইসিস, কিন্তু ওই যে চেস্ট হেভিনেস, হ্যাঁ। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, এটা দর্শকদের জেনে রাখা উচিত, যেটা ভয় পাবেন না। মানে আপনার মনে হবে যে আপনি ব্রিথ করতে পারছেন না, যে আপনার মাসলটা অ্যাকচুয়ালি ব্রিদিং আপনি করছেন, নর্মালি স্বাভাবিক ব্রিদিং করছেন, ঠিক আছে। এবার অ্যাকচুয়ালি কি হয় যে আমরা যখন মানে ঘুমোই, ওই যখন ডিপ স্লিপে যাই, তখন আমাদের সমস্ত কিছু তো মানে নিউরন কাজ করা মানে খুব স্লাইড হয়ে যায়, হার্টবিট অনেক কমে যায়। তো সেই সময় তো আমাদের ডিপ ব্রিদিং এর দরকার হয় না, ঠিক আছে, আমাদের তখন হালকা ব্রিদিং হয়। তুমি দেখবে না কোনো মানুষকে ঘুমের মধ্যে দীর্ঘশ্বাস নিচ্ছে, ঠিক আছে, জেগে জেগে আমরা নিই যে মনে, কারণ ব্রেন বলে একটু শ্বাস নাও, তোমার অনেক ভাবনা চিন্তা করেছো বা টায়ার্ড হয়ে গেছো, তাই না। এবার কি হয়, তো যে কারণে তোমার মাসেলগুলো মানে চেস্টের যে মাসেলগুলো অনেক স্টিফ থাকে তখন, ঠিক আছে, মাসেল মুভমেন্ট হচ্ছে না, স্টিফ হয়ে গেছে সব। এবার যখন তুমি ব্রেন তোমাকে বলে দিয়েছে তুমি উঠে যাও, কিন্তু এই মাসেলগুলো স্টিফই আছে, ঠিক আছে, চেস্টের মাসেল স্টিফ আছে। এবার ব্রেন উঠে গেছে, ব্রেন তোমাকে মেসেজ পাঠাচ্ছে যে এবার ডিপ ব্রেথ নাও। তোমার চেস্টের মাসেল মানে তোমাকে চাপা আছে, মনে করো তোমার বুকের উপর কিছু একটা চেপে পাথর রেখে দিয়েছে, এবার তোমাকে বলছে ডিপ ব্রেথ নাও, তাহলে কি হবে? পারবে না, ব্যথা মানে ব্যথা করবে, কারণ লাংসটা বাড়তে পারছে না, ঠিক আছে। সেম জিনিস, ও অ্যাকচুয়ালি কোনো মানে এক্সটার্নাল কিছু নেই, তোমার মাসেলগুলো স্ট্রেচ মানে এত সংকুচিত হয়ে আছে যে মাসেলগুলো খুলছে না, তাই জন্য তোমার ফিল হচ্ছে যে কেউ বুকের উপর বসে আছে। এটা হলো পুরোপুরি সায়েন্টিফিক রিজন কেন মানে স্লিপ প্যারালাইসিসের অ্যাকচুয়ালি যে কী কী ঘটে, কেন ঘটে। এবার অনেক সময় অনেক মানে যে ইন্ট্রুডারটা দেখে, ঠিক আছে, এবার ইন্ট্রুডার দেখে কেন, এর কোনো পার্টিকুলারই রিজন নেই। মেবি হতে পারে যে তুমি জেগে আছো অথচ তুমি ড্রিমের সাথে কানেক্টেড দেখছো, ঠিক আছে, সেজন্য তুমি দেখতে পারো, এরকম হতে পারে। এবার বাকি যেগুলো বাকি সব কিছুর পিছনেই তোমার অ্যাকচুয়াল মানে সাইকোলজিক্যাল রিজন আছে, বাট ইন্ট্রুডার যে জিনিসটা তার কিন্তু অ্যাকচুয়ালি কোনো সাইকোলজিক্যাল রিজন নেই, যে তুমি হঠাৎ করে কেন সেই সময় হ্যালুসিনেট করছো, কেন তোমাকে কেন হ্যালুসিনেট করতে হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু নেই। তো সেক্ষেত্রে মানে বোঝা গেল সাইকোলজিক্যাল মানে কারণটা কি, ডাক্তারি কারণটা কি, ঠিক আছে। এর থেকে যদি বেশি কিছু করতে হয়, যে আপনার যদি মনে হয় যে এরকম স্লিপ প্যারালাইসিস হয়েছে, তো ফার্স্ট স্টেপটা যেটা আপনার হওয়া উচিত, আপনি যদি মানে মাইনর হন, আপনি যদি গার্ডিয়ান থাকে, তো আপনি প্যারেন্টসকে বলুন, তাকে বোঝান যে আমি এই জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এটাকে স্লিপ প্যারালাইসিস বলে, এটাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই।
আপনি একবার ডক্টরের সাথে কনসাল্ট করুন। আপনি যদি না জানেন যে আমি কোন ডাক্তারের কাছে যাব, কেন যাব, মানে নর্মালি অনেকে বলে যে আমি তো কোন ডাক্তারের কাছে যাব, কেন যাব আমি জানি না। তো আমি এটাই সাজেস্ট করব যে আপনি জানেন না সাইকিয়াট্রিস্ট কি হবে, অনেক জায়গায় থাকে, অনেকে আমাকে বলে যে হুম সিম্পল, আপনি একজন নর্মাল ডাক্তারের কাছে যান, জেনারেল ফিজিশিয়ানের কাছে যান, মেডিসিনের ডক্টরের কাছে যান, জেনারেল ডক্টর যাকে বলে, তিনি আপনাকে অ্যাকচুয়ালি রেফার করে দেবেন বা তিনি আপনাকে বলে দেবেন যে এটা এখানে যাওয়া উচিত। বা আপনি নিয়ারেস্ট আপনার যে স্বাস্থ্যকেন্দ্র, হসপিটাল হোক বা নার্সিং হোম হোক, হোয়াট এভার, আপনি সেখানে যেতে পারেন। কারণ আজকালকার দিনে প্রাইভেট হসপিটাল হোক, নর্মাল সরকারি হসপিটাল হোক, সব জায়গাতেই সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্টরা আজকাল এখন বসছে। হ্যাঁ তো হেল্প পেয়ে যাবেন, কিন্তু জাস্ট এমনি জাস্ট আমার অন্য কথা শুনে, ভূতের কথা শুনে লঙ্কা পোড়া, লেবু পোড়া ওসব করতে যাবেন না, ডাক্তার কনসাল্ট করুন, ঠিক আছে? তো এটা বেসিক্যালি আমাদের একটা মানে নিউজ টিম ডবের পক্ষ থেকে, যে কারণ আমাদের মেইন গোলটা হলো সুপারস্টিশন ফ্রি ইন্ডিয়া, সুপারস্টিশন ফ্রি বেঙ্গল, সব কিছু। তো আমরা সুপারস্টিশনকে দূরে রাখারই চেষ্টা করি। তো সুপারস্টিশনের আগে এটা ইনফরমেশন। এবার এটাকে কি মানে পুরোপুরি সাইকোলজিক্যাল মেন্টাল বলা যায় সার্থক? একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে, যাই হোক আমরা জানি যে স্লিপ প্যারালিসিস তার ঠিক অপোজিট হচ্ছে গিয়ে স্লিপ ওয়াক স্লিপ ওয়াকিং, বা ড্রিম ওয়াকিং, যেটা আমরা না স্লিপ না ওয়াকিং, স্লিপ ওয়াকিং, ড্রিম ওয়াকিং ইজ ডিফারেন্ট। হ্যাঁ। এবার দুটোই হচ্ছে খুবই এক্সট্রিম একটা কেস, দুটোই মেডিকেল কেস। আবার উল্টো দিকে আমরা যদি দেখতে চাই যে যারা যারা স্লিপ ওয়াকিং করেছে তাদের মধ্যে একটা খুব কমন নেচার হচ্ছে তারা উঠলো, হুম। উঠে হাঁটাচলা করলো। ইনফ্যাক্ট এরকম অনেক কেসে আছে তারা কিছু লেখে, হুম কিন্তু অটোমেটেড রাইটিং। এক্স্যাক্টলি এবার এমন ল্যাঙ্গুয়েজে লেখে তারা সেটা নিজেরা জীবনে জানতোই না, সেই ল্যাঙ্গুয়েজটা তারা দেখেই নি। এবার তখন একটা কোয়েশ্চেন চলে আসে যে কি করে হচ্ছে, ব্রেনের কাছে তো আমার কাছে ইনফরমেশনটা নেই, হুম। স্টিল হলো। আবার অনেক যারা স্লিপ প্যারালিসিস ফেস করেছে, মানে আমার নিজের পার্সোনালি ইন্ট্রুডার তো একটা খুবই কমন ব্যাপার। এবার অনেকেরা বলে যে তারা ভিশন দেখে আগে থেকে, মানে ইন ফিউচার যেটা হবে। আমার নিজের ক্ষেত্রে তো এটা খুব হয়েছে যে খুব শর্ট পিরিয়ডের আপকামিং এ যেটা আসছে সেটা আমি আগে থেকে ভিশনে দেখতে পেয়ে গেলাম। এবার মোস্ট অফ দ্য টাইমস ইট ইজ ট্রু, একদম সেম টু সেম যেটা দেখেছি সেটা হয় না, বাট 90% পুরো ব্যাপারটা হয়তো মানে ম্যাপ করা যাবে যে আচ্ছা এটাই তো দেখেছিলাম। তো এই জিনিসগুলো থেকে খুব মানে ব্যাপারটা একটুখানি কোয়েশ্চেনেবল হয়ে যায় যে সত্যি পুরোটাই কি মেডিকেল কন্ডিশন। তাহলে তো তোমার কেসটা তো আমরা ইনভেস্টিগেট করেছি অ্যালং উইথ ইউ। তো ওখানে তো অ্যাকচুয়ালি প্যারানর্মাল আমরা পেয়েছি। তো আমাদের দর্শকরা শুধু সায়েন্টিফিক জিনিস শুনতে এখানে আসেনি, অনেক হরর গল্পের ফ্যানরাও এসছে। তো অ্যাকচুয়ালি তাহলে একটা হরর ঘটনা, সত্যি ঘটনা অবলম্বনে হয়ে যাক। আগের দিন আমরা প্রেতকুয়োর গল্প করেছি, ঘটনাটা বলেছি। তো আজকে তোমার এই স্লিপ প্যারালাইসিসটা যে কতটা মানে প্যারানর্মাল লেভেলে ভয়ঙ্কর হতে পারে তোমার জন্য, তোমার ফ্যামিলির জন্য, তারা যে সাফার করেছে অনেক দিন ধরে, সেই ঘটনাটা আজকে দর্শকদের শোনাও। কারণ তারা যাতে অ্যাকচুয়ালি শুধু সবাই যাতে একটা যে সাইকোলজিক্যাল ভাবে, যদি মানে সাইকোলজিক্যাল কন্ডিশনে তো থামছে না, ভাবছে ওষুধ খাবো বা বড় হলে ঠিক হয়ে যাবে, একা একা ঠিক হয়ে যাবে। গার্ডিয়ান যদি কেউ শুনে থাকেন, যদি আপনার বাচ্চার এরকম হয়, তো এই ঘটনাটা শুনুন। আর এটা সুপারস্টিশনের বাইরেই যান, কারণ মেডিকেল নিয়েও অনেকে সুপারস্টিশন আছে, বড় হলে ঠিক হয়ে যাবে। আমাদের ইন্ডিয়ায় মানে অনেক কিছু, সব কিছু নিয়ে একদম। সুপারস্টিশন, মানে যা যা নিয়ে বাইরে কেউ ভাবতেও পারবে না তাই নিয়েও সুপারস্টিশন আছে, ঠিক আছে? তো তোমার ঘটনাটা বলো, তো তাহলে মানুষ জানতে পারবে যে অ্যাকচুয়ালি মানে এটা রিলেট করতে পারবে, যাদের অ্যাকচুয়াল প্যারানর্মাল রিলেটেড স্লিপ প্যারালাইসিসটা ঘটছে বা যাদের লাইফে এরকম সিমিলার কিছু ঘটছে। তো তাহলে একদম প্রথম থেকেই শুরু করো। একদম। অ্যাকচুয়ালি না, এখানে একটা জিনিস ঠিকই বলেছো যে লোকের এই টেন্ডেন্সিটা আছে যে কিছু একটা হলে যারা একদম প্যারানর্মাল মানে না, তো ওরা পুরো ব্যাপারটাকে মেডিকেলি নিয়ে যায়। ইনফ্যাক্ট আমার নিজের সাথেও সেটাই হয়েছিল। আমার তো অনেক বছর ধরে ফেস করেছি, বাট স্টিল মনে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, স্ট্রেসে হচ্ছে, বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু জিনিসটা কিন্তু কিওর এমনকি হয়নি। তুমি কম ঘুমোচ্ছ বলে হচ্ছে। হ্যাঁ, এটা আমার বাবার খুব খুব ধারণা ছিল, কিন্তু 10-11 অব্দি আমার মানে ঘুম তো নর্মালি হতো, নর্মালি নর্মাল হচ্ছে, ছিল। হ্যাঁ হ্যাঁ। তারপর থেকে পড়াশোনার জন্য রাত জাগতাম একটু, তো সেইটার জন্য তো ঠিক কানেক্ট করা যায় না। যাই হোক, তো ইয়েতে আসছি। তো আমার শুরু হয়েছিল, তো বললাম যেরকম ক্লাস 5-6-এ মাঝে মাঝে হতো। তখন ফ্রিকোয়েন্সি হচ্ছে কি হার্ডলি মান্থে একবার, 2 মাসে একবার এরকম। মেন যেটা বাড়া শুরু হয় ক্লাস, তখন আমি 12, তখন 2021, হ্যাঁ, কারণ 22-তে আমি ফাইনালস দিয়েছি। সো তখন আমার ফ্রিকোয়েন্সিটা বাড়া শুরু হয়।
যাই হোক, এবার তখন ওরকম মানে খুব বেশি হচ্ছে তাও না, মেন ফ্রিকোয়েন্সি বাড়া শুরু হয়েছিল তোমাদের সাথে দেখা করার পর। ইনভেস্টিগেশনটাতে যেটা ফার্স্ট গেছিলাম, তারপর থেকে অ্যাকচুয়াল জিনিসটা শুরু হয়। এই ইনভেস্টিগেশনটা বলে দিই, এই ইনভেস্টিগেশনটা হলো আমাদের যে সল্ট লেকের যে দুটো স্পিরিটের হন্টেড হাউসের ইনভেস্টিগেশন, সেটা আমরা নিজেদের পডকাস্টে আমাদের ভিডিও আছে, ভিডিও আমরা ওটা আছে। নিয়ে একবার ডিসকাশন করবো। ওটা তো আমরা জাস্ট কেস স্টাডি করেছি, আমরা একবার ডিসকাশন করবো যে আমরা বেটার কিছু করতে পারতাম কিনা। আর বলে রাখি, এই ইনভেস্টিগেশনটা যখন আমরা মিডিল অফ দ্য ইনভেস্টিগেশন বা ইনভেস্টিগেশন এন্ড হয়ে পরেও আমি সার্থককে বলছিলাম যে সার্থক, ইউর লাইফ উইল বি চেঞ্জ নাও, মানে তো কারণ ও তার আগে আমাকে বলেছিল স্লিপ প্যারালাইসিসের ঘটনা, আমি বলছি এরপর থেকে তুমি অনেক কিছু ফিল করবে, অনেক কিছু তোমার মধ্যে অনেক চেঞ্জেস আসবে সাইকোলজিক্যাল, আর হতে পারে যে তোমার উপর মানে অ্যাটাকটাও অনেক বেশি বেড়ে যাবে। বেশি আমি এটা বলেছিলাম তোমাকে বলেছি পার্টিকুলারলি, একদম। আর তারপরে থেকে অ্যাকচুয়াল ঘটনাটা শুরু হয়েছিল। একদমই তাই। শুরুতে তোমাদের সাথে দেখা মানে ওই ইনভেস্টিগেশনে যাওয়ার আগে অবধি আমার হতো কি, এই যে নর্মাল যে তিনটে স্টেজ একদম বেসিক, যে খুব হেভিনেস ফিল হওয়া, বা কি বলে ওটাকে, শিভারিং, যেটা মানে মনে হচ্ছে যেন ভূমিকম্প এসছে, বাট অ্যাকচুয়ালি কিছুই না। অথবা আর মেনলি যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার ঘরের কোণে একজনের প্রেজেন্স ফিল করতাম, আর আমি লাইক পরিষ্কার দেখতে পাচ্ছি তার সিলুয়েটটা। পরিষ্কার দেখতে পাচ্ছ, কারণ দর্শকদের বলে রাখো যে তুমি নাইট বাল্ব একটা জ্বালিয়ে নাইট বাল্ব একটা জ্বালিয়ে ঘুমাতাম একদম, মানে পুরো অন্ধকার থাকে না আমার রুম। এবার তো সিলুয়েটটাকে আমি দেখতাম যে আচ্ছা ঠিক আছে আছে। এবার ওইখানে ইনভেস্টিগেশন থেকে ফেরার পর থেকে জিনিসগুলো একদম ট্রিমেন্ডাসলি বেড়ে যায়। ফার্স্টলি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে, যে ফিগারটা ছিল প্রত্যেক সাবসিকুয়েন্ট আমার যে ঘুমাচ্ছি তাতে যে স্লিপ প্যারালিসিসের সেশনটা হচ্ছে, সেই ফিগারটা আস্তে আস্তে কাছে আসে। মানে আগের দিন যেখানে ছিল পরের দিন তার থেকে আরেকটু কাছে চলে এসেছে, মানে আমার বিছানার কাছে। আচ্ছা, তার সাথে সাথে একটা জিনিস হতো, যেদিন আমি স্লিপ প্যারালিসিসের মধ্যেই ইয়ে দিয়ে মানে ফেসটা দিয়ে যাচ্ছি, আর ওই ইন্ট্রুডারটা আমার ঘরের মধ্যে নেই, সেই দিনকে আমি শুনতে পেতাম কি আমার ঘরের বাইরে, ঠিক দরজার বাইরে, আমার মা, বাবা, ঠাকুমা তিনজনে কথা বলছে। এবার যথারীতি আমি বললাম কি কথা বলছে, আমার তখন সেন্সে আছে কিন্তু স্লিপ প্যারালিসিস অবস্থা। যাই হোক, এবার ওটা তো বেশিক্ষণ থাকে না, মানে হার্ডলি 1-2 মিনিট যেই কাটলো, আমি উঠে বসে, যে না, দরজার নিচ থেকে তো বোঝা যায় যে বাইরে লাইট জ্বলছে, লাইট তো জ্বলছে না। এবার গিয়ে দরজা খুলে পুরো ফ্লোরটা দেখে আসলাম, দিয়ে দেখলাম যে না, ঠাকুমা নিচে আছে, বাবা মা ঘরে। তখন কটা বাজে? তখন একদম প্রপার ওই 3:20, 3:25, ঠিক আছে, মানে খুব ক্লাসিক আওয়ার ওইটা। 3 after 3। এইবার এই জিনিসটা হতো। তারপর যেটা শুরু হলো, যে সিলুয়েটটা আমার রুমে থাকতো, তার সাথে আমার ফিজিক্যাল টাচ হওয়া শুরু হলো। মানে সে আমাকে লিটারালি ফিজিক্যালি টাচ করতে পারতো, চুলে হাত দেওয়া বা থাপ্পড় মারা টাইপের একটা, হঠাৎ করে মানে মনে হলো থাপ্পড়, মানে ওই ব্যাপারটা হলো, থাপ্পড় খেলে আমার ঘুমটা ভেঙে গেল। এই জিনিসগুলো হয়েছে। এবার করতে 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 এই জিনিসগুলো তো বেশ বাড়তে থাকে। এবার এটার জন্য আমার যেটা হয়, ঘুমাতে যাওয়াটা একটা খুব ভয়ের বিষয় হয়ে গেছিল একটা পয়েন্টে। ঘুমানোটা ভয়ের বিষয় হয়ে গেছে। হ্যাঁ, যে আমি এখন জিনিসটা হলো যে এখন ভাবলে হয়তো মানে যারা জানে না বা যারা বোঝে না তাদের কাছে হয়তো জিনিসটা কি যা স্বপ্ন থেকে, স্বপ্ন তো আমরাও দেখি, ঘুমোতে হয়, বাট স্লিপ প্যারালাইসিস অ্যান্ড নাইটমেয়ার ইজ কমপ্লিটলি মানে ডিফারেন্ট লেভেলে বিলং এগুলো খুব করে। ডিফারেন্ট জিনিস। যারা স্লিপ প্যারালাইসিসের মধ্যে দিয়ে গেছে একমাত্র তারাই জানে মানে এটা কিরকম ভয়ঙ্কর একটা জিনিস। একদম। তো তোমার যে ঘুমোতে যাওয়াটা ভয়, এটাকে মানে হ্যাঁ আমি সিম্পাথাইজ করি, বিকজ আমি হয়তো ওরম যাইনি, বাট আমি 1-2 বার স্লিপ প্যারালাইসিসে আমি পড়েছি, তো আমি জানি জিনিসটা কিরকম হয়। তো হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। আমার তো মানে স্লিপ প্যারালিসিসের জন্য না, মানে স্লিপ প্যারালিসিস হতো ঠিক আছে, যে আটকে গেছি, নর্মাল হয়ে যাবে, কিন্তু ভয়টা লাগতো যে একজন কমপ্লিটলি ডিফারেন্ট একটা ইন্ট্রুডার আমার রুমে আসছে। তো সে এখন আমাকে প্রথমে তো দাঁড়িয়ে থাকতো, এখন ফিজিক্যালি হার্ম করতে পারছে। এবার এটা থেকে আমার আস্তে আস্তে মেনলি যেটা হয়, খুব ইমোশনাল এফেক্ট পড়ে লাইফে, সাইকোলজিক্যাল এফেক্ট পড়ে, আমার প্রফেশনাল লাইফে হ্যাম্পার হয়, এবং এরকম অনেক জিনিসপত্র। তো আমি ফাইনালি মাকে জিনিসটা বলি, তখন মা বলেছিল যে ঠিক আছে, নর্মাল একটা ব্যাপার। তারপর তো তোমাদের সাথে প্রপার না, ব্যাপারটা তোমার মা নিয়ে, তো ডক্টরের সাথে কনসাল্ট করতে হ্যাঁ বলেছিল। হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই তুমিও কনফার্ম বলেছিলে। করেছিলাম যে হ্যাঁ, মা যখন বলছে একবার ডাক্তার দেখিয়ে নাও, ঠিক আছে।
তোমার মা তো ইনি আমার সাথে প্রথম তুমি জয়েন করার ওই দিনই বা আগের দিন বোধহয় অনেকক্ষণ কথা বলেছিল, ওই ঘটনাগুলো বলেছিল। আমি বলেছিলাম হ্যাঁ আমি তোকে বলেছি একবার ডাক্তার দেখাতে। তো আমরা ডাক্তার মানে আমিও ডাক্তার নিয়েই প্রেশারাইজ করছিলাম, তোমার মাও ডাক্তার, মানে সেম, আমরা সেম Same, হ্যাঁ। টার্গেটেই ছিলাম। আর তুমি, কারণ যেহেতু তোমার সাথে ঘটছে, সো ইউ নো হোয়াট ইজ হ্যাপনিং, ওকে, কারণ তুমি এতদিন ধরে দেখেছো বা জিনিসটা কিভাবে চেঞ্জ হলো। এবার আমি ভেবেছিলাম যে তুমি, হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম যে লাইফে চেঞ্জ হবে, কিন্তু মানে স্লিপ প্যারালাইসিসে কি চেঞ্জ হবে ওরভাবে আমি এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি চেঞ্জ হবে, অ্যাকচুয়ালি তুমি দেখতে থাকবে কিছু, বা অ্যাকচুয়ালি তুমি ফিল করতে থাকবে। বাট আমি এরকম কিছু, তুমি যখন আমার কাছে এসে আমি তোমার মধ্যে থেকে এমন কোনো মানে ফিল করিনি যে কেউ তোমার সাথে ল্যাচড আছে, কোনো এন্টিটি বা কিছু অ্যাটাচ আছে, কারণ সে তোমার বাড়ির সাথে ল্যাচড। হ্যাঁ, তো আমি তোমার উপর কিছু ফিল করি, তাই আমি ভাবতে পারিনি যে ওই জিনিসটা ওভাবে করবে। তাই জন্য আমি, তুমি যখন আমাকে স্লিপ প্যারালাইসিস বলছিলে, তো ওটা আমার ভুল, কারণ তখন আমি ইনএক্সপিরিয়েন্স ছিলাম। আর সেটা আমার অ্যাকসেপ্ট করতে কোনো ইয়ে নেই, আর কারণ আমি রোজ লার্ন করছি। তো তখন আমার উচিত ছিল মানে ইনভেস্টিগেট করা। বাট তোমার মাও বলছিল, আমি ভাবলাম হ্যাঁ প্যারেন্টসরা বলছে, এবার দেখো একটা ব্যাপার থেকে তোমার সাথে সাথে চেনা হয়েছে। তো আমি, আর আমার সেফ গেম এটাই যে অলওয়েজ যে ডক্টর কনসাল্ট করা, সিম্পল, এটা সবাই সেফ থাকে, আমরাও সেফ থাকি, যারা সাফার করছে তারাও অ্যাকচুয়ালি সেফ হয়ে যায়। ইনভেস্টিগেশনটাও ঠিক ডিরেকশনে যায়। তারপর লাস্টের দিন যেটা হলো যে, মানে তুমি বোধহয় উঠে গেছিলে, উঠে গিয়ে তুমি, তোমার মা বাবা ঘুমোচ্ছিল, সে ঘুমে তাদের ডিফারেন্ট বেডরুমে, মানে সেখানে গিয়ে তুমি কিছু একটা বলেছিলে যে ঘুমোতে পারছি না, বাট একদম, তখন একদম। তোমার বাবাও ভয় পেয়ে গেছিল হ্যাঁ, অ্যাকচুয়ালি, যে ওই ছেলের কি ওই হলো। দিনটা তো মানে, ওই দিনটা একটু ঘটনাটা বলো একটু। হ্যাঁ, হ্যাঁ, তো এই জিনিসগুলো তো চলছে, ঠিক আছে। এবার সেই পার্টিকুলার ওই দিনটা মানে এক্সট্রিম, এতদিন যা যা ফেস করেছি তার থেকে মানে ওটা, মানে ওই ওই ফিলিংটা ঠিক এক্সপ্লেন করা যায় ওই না। মানে কি ঘটেছিল এমনি? হ্যাঁ, এবার ওখানে সেই দিনকে আমি ঘুমাতে গেলাম মোটামুটি, সেই দিন তাড়াতাড়ি ঘুমাতে গেছি। তাও কি একটা মানে নর্মালি একটা হিসাব মতন তাড়াতাড়ি, ওটা আমাদের কাছে তাড়াতাড়ি। তাড়াতাড়ি একটা সময় ঘুমাতে গেছি। তখন সেই দিন প্রথমবার যখন মানে যখন ওই জিনিসটা হিট হলো, তখন পরিষ্কার বুঝতে পারলাম যে কেউ একটা ঘরে ঢুকলো। আচ্ছা, সেকেন্ড বার যখন হিট হলো তখন বুঝতে পারলাম সে যে জায়গাটাতে মানে প্রথমে ঢুকে ওই সেম কর্নারে দাঁড়িয়েছিল যখন একদম শুরুতে দাঁড়াতো। সেকেন্ড বার যখন হিট হলো তখন ঘুমটা ইয়ে করে বুঝতে পারলাম যে আচ্ছা সে কাছে এসছে বেডে। থার্ড বার যখন ঘুমটা ভেঙেছে, মানে ওই সেম ফেজে এসছে, মানে তখন লিটারালি কেউ পেছনে উঠে বসে জার্ক করলে যেরকম হয়, ওই জিনিসটার জন্য ঘুমটা ভেঙেছে। এবার আমি যখন চোখটা খুলি, আমি উল্টো হয়ে ঘুমাচ্ছিলাম, তো পুরো ফিল করতে পারলাম যে কেউ একটা আমার পিঠের ওপর বসে আছে, আর পিঠের ওপরে একদম যে চাপ দিয়ে দিয়ে মানে এরকম এই জিনিসটা জার্ক করছে প্রপার। আর আমার ঠিক চোখের সামনে মানে চুল, মাথার চুল খোলা কেউ থাকলে যদি যে, মানে শুয়ে আছে মাথার উপর থেকে এরকম করে চাপ করে, তো চুলটা যখন হ্যাঁ চুলটা চোখের সামনে পড়ে, পেছন থেকে সামনে, ঠিক সেম সেম জিনিস। আর সেম। ওই জিনিসটা হওয়ার পর আমি ঘুমিয়ে প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। সেদিন প্রচন্ড ভয় পেয়ে যাই। এর আগে কখনো ওরকম মাঝরাতে উঠে গিয়ে মা বাবাকে ডাকি কখনো হয়নি, যতই যাই হয়েছে। সেই দিনকে ঘুম থেকে উঠে আগে মনে হয় তোমাকে টেক্সটে লিখলাম দাদা এইগুলো হয়েছে। তারপর যাই মা বাবার রুমে নক করি, মা বাবা বেরিয়ে আসে। দুজনে তো হেভি ভয় পেয়ে গেছিল, কারণ স্বাভাবিক ব্যাপার। আমাকে দেখে আরো বেশি ভয় হ্যাঁ। পেয়ে গেছে, কারণ মানে আমার হাত পা কাঁপ, পুরো ঘেমে গেছি, কথা ঠিক করে বলতে পারছি না, ঠিক আছে, জিভ আটকে যাচ্ছে। এবার তারপর কিছুক্ষণ বসে ঠসে মা পুরো ব্যাপারটা শুনলো যে এই এই হয়েছে। সেদিন বললো যে তোকে আর তোর রুমে যেতে হবে না, আমাদের সাথেই শুয়ে পড়। সেদিনকে মা বাবার সাথেই, মা বাবার রুমেই ছিলাম। তারপরের দিন তো তুমি ফোন মা করে, তো তোমার সকালেই ফোন করলো আমাকে, বললো এই ঘটনা আছে, বেতন তাড়াতাড়ি এসো একবার দেখে যাও কি হচ্ছে। ঠিক আছে, এবার বলে রাখি যে কেন হঠাৎ ওদের মনে হলো, মায়ের মনে হলো যে এটা জিনিসটা প্যারানর্মাল, এটা স্লিপ প্যারালাইসিস, এটা হলো সার্থক ফেস করতো, কিন্তু তোমার প্যারেন্টসরা তারাও একটা অন্য জিনিস ফেস করতো। অন্য জিনিস face সেই করতো। জিনিসটা একবার বলো যে অ্যাকচুয়ালি তোমার মা কি ফেস করতো দিনের বেলা যেটা হতো, বা সন্ধ্যেবেলা, মানে পুরো ডের মধ্যে যেটা সে কি ফেস করতো। আমার মা যেটা মোস্ট অফ দ্য টাইম ফেস করেছে সেটা হচ্ছে কি, দুপুরবেলা কেউ একজন সিঁড়ি থেকে উঠে সোজা ওখান দিয়ে এসে মায়ের রুমের সামনে দিয়ে চলে গেল। এবার যতই পর্দা থাক বা কেউ একটা গেলে না বোঝা যায়, ঠিক, মানে নর্মাল অন্ধকার রুমে কেউ পেছনে এসে তোমার দাঁড়িয়ে যায় তাও তুমি বুঝতে পারবে। বোঝা যায়, হ্যাঁ হ্যাঁ। এবার মায়ের ওই জিনিসটা অনেকবার ফিল হয়েছে। এবার ওই টাইমটাতে না আমাদের যে মাসি কাজ করে সেও আসে না, ঠাকুমা নিচে ঘুমায়, আর আমি মোস্ট অফ দ্য ডে কলেজ থেকে ফিরতে ফিরতে সন্ধ্যে। তো মানে কোনো পসিবিলিটি নেই যে কোনো মানুষ ওই টাইমটা ওখান দিয়ে পাস করছে। তো এবার মা, পাস করলে মা, তোমার মা তো ডাকতো, প্লাস মা ডাকতো, যেত হ্যাঁ, দেখার জন্য যে, দিয়ে হ্যাঁ ডাকতো, তারপর বেরিয়ে গিয়ে দেখে আসতো যে কেউ
এসছে কিনা, হতেই পারে বাইরের থেকে কেউ ঢুকে গেছে, কেউ নেই, পুরো খালি। এবার মা এই জিনিসটা আমাকে কখনো বলেনি। তুমি তো জানো। বলেনি, প্রথমে বলেনি। হ্যাঁ। আচ্ছা, আমার বাবার সিনটা হয়েছিল, বাবা তো খুবই ডিনায়ালে থাকে যে কিছু নেই কিছু নেই, সব মনের সব ভুল। তোমাদের মনে ভুল। হ্যাঁ, এরকম দুবার দুটো ইনসিডেন্ট হয়েছে, যার পর বাবা তখন তাও মনে করেছিল যে কিছু হলেও হতে পারে, বাট পরে যখন জিনিসটা মিটে গেছে বাবা বলেছে না নেই। তো যে জিনিসটা হয়েছিল, বাবা অফিস থেকে এসছে, সেদিন তাড়াতাড়ি চলে এসেছিল, তো বাবার যে টিফিন বক্সটা রেখেছে, রাখার পরে ওয়াশরুমে ঢুকে গেছে। এবার ওয়াশরুম থেকে আবার শুনতে পেয়েছে যে টিফিন বক্সটার মানে কেউ তুলে নিয়ে গেলে যে আওয়াজটা হয়। এবার বাবা ভেতর থেকে ভেবেছে যে হয় মা নাহলে আমি। হুম। আমি নেই, সেম কলেজে, আর মা ঘুমাচ্ছে। বাবা বেরিয়ে, এবার বাবা মনে হয় ভেতর থেকে তখন, অ্যাকর্ডিং টু বাবা, যে ভেতর থেকে ডাক দিয়েছিল যে কিরে বাবু তুই। ঠিক ঠিক, হ্যাঁ, তোমার মা কোনো বলেছিল। শব্দ পাইনি। হ্যাঁ। তখন বাবা বেরিয়ে দেখে পরে যে না কেউ নেই। তো এইটা বাবার সাথে দুবার হয়েছে। আর ঠাকুমার সাথে যেটা হয়েছে গিয়ে, যে ঠাকুমা অনেকবার ফিল করেছে যে নিচে কেউ একটা ওই সেম করিডোরটা দিয়ে, মানে করিডোর বলো বা বসার জায়গাটা দিয়ে সোজা হেঁটে বেরিয়ে চলে গেল। আর আরেকটা যেটা ফেস করেছে উনি, সেটা যখন আমি মা বাবা থাকতাম না বাড়িতে, কোথাও ঘুরতে গেছি বা কিছু, এটা বেশ 2-3 বার হয়েছে। মানে আমাদের ফ্লোরটাতে প্রচন্ড রকম কেউ দাপাদাপি করছে, এদিকে কেউ নেই। এবার ঠাকুমার একটা অভ্যাস যে 3টে 3:30-র মধ্যে ঘুম থেকে উঠেছে, আগেকার রাত, দিনের মানুষ। সকাল, সকাল, হ্যাঁ, রাত, মানে ভোর রাত। ভোর রাত। তা উনি উঠেছে, উঠে দেখেছে ওরকম আওয়াজ হচ্ছে বিশাল, ভয় পেয়ে গেছে। দিয়ে বাড়িতে তো শুধু দাদু একা, এবার দাদুকে ডেকে কোনো রকম ভাবে ডুপ্লিকেট চাবি নিয়ে ফ্লোর খুলে দেখেছে, দেখেছে না কেউ নেই। দিয়ে ছাদ খুলেছে, দেখেন না ছাদও পুরো লক, কোথাও কেউ আসার কথাই না। এবার উল্টো দাদু আবার ঠাকুমা, না তুমি তো বেশি বোঝো, বেশি ভাবছো, এত ভোরবেলা কেউ ওঠে নাকি, এসব বলে টলে ইয়ে করেছে। তো ঠাকুমা এই জিনিসটা বেশ 3-4 বার ফেস করেছে। তো এগুলো হচ্ছে মোটামুটি আমার মানে ফ্যামিলি মেম্বার্সরা। তো এটা তো আমি আগে তো জানতামই না যে ওনারা এগুলো ফেস করেছে। ঠিক। যখন পুরো ব্যাপারটা মানে আমার প্রবলেম কারণ গুলো অ্যাকচুয়ালি এতটা তোমাকে বলার আগে তোমার মা আমাকে বলেছে। তোমাকে বলেছে। কারণ তোমাকে এমনিতে দেখে ভয় পাও, মানে তোমার মা ভাব তুমি ভয় পাও, বাট স্লিপ প্যারালাইসিসে হতো, ওটাকে ভাবতো হয়তো তুমি বললে তুমি হয়তো রাতে আবার বেশি ভয় পাবে, আবার স্লিপ প্যারালাইসিস হবে, সেই জন্য তোমাকে ওরম অত বেশি মানে ডিটেলে বলতো না সবসময় এই ঘটনাগুলো। তো পরে এবার এটা হলো, তো যেদিন লাস্টে ওই এরকম হলো তারপরের সানডেতেই আমরা গেছিলাম পুরো ইনভেস্টিগেট করতে। স্যাটারডে কিংবা সানডে গেছিলাম, ওই রকম টাইমে গেছিলাম, মানে ইমার্জেন্সি বেসিসে গেছিলাম। আমি নর্মালি কেসে যাওয়ার আগে সব কিছু শুনে নিই, তো এবার আমি তো মোটামুটি যা শুনেছি একদিন আমি চলে গেলাম, যে কি হবে না হবে। দিনের বেলাতেও গেছি, রাত্রিবেলাতেও যাইনি, দিনের বেলাতেই গেছি। কারণ মানে ওই সময় আমি দিনের বেলাতে ইনভেস্টিগেট করতে যেতাম, সেই জন্য আমি ওই সময় দিনের বেলাতে গেছিলাম। কারণ তখন কেস আসলে আমি বলতাম হ্যাঁ দিনে ইনভেস্টিগেট করবো বলতাম, কিন্তু ওই তোমার কেসের পর থেকে আর কখনো দিনে ইনভেস্টিগেট করি না। ওটা তো একটা রিজন আছে। লার্ন হয়ে গেছিল। তো এবার ইনভেস্টিগেশনের জিনিসটা বলি, তো আমরা গেছিলাম ওদের বাড়িতে, বেশ ভালো ইয়ে হলো। তো ঘরগুলো সব খুলে দেখলাম, নর্মালি ইএমএফ দিয়ে দেখলাম, ইএমএফ দিয়ে কোথাও কিছু পেলাম না। শুধু একটা জিনিস হচ্ছিলো যে তখন কটা বাজে, 3:30, 3টে 3:30 দুপুর রোদ, মার্চ এপ্রিল বছর, মানে মাস, ভীষণ রোদ ছিল। আর তখন আমরা ওই একটা দেখছিলাম যে প্রথমে ইএমএফ এ কিছু পেলাম না, কিন্তু প্রথমে ধরুন যদি মানে ইএমএফ এর বেস রিডিং যদি ভোল্টেজ যদি 16 থাকে আর ম্যাগনেটিক যদি 0 এরকম থাকে, কিন্তু কিছুক্ষণ পর ওটা হয়ে যাচ্ছিল ভোল্টেজ, মানে হয়ে যাচ্ছিল বেসিক হয়ে যাচ্ছিল 26, আর ম্যাগনেট বেসিক হয়ে যাচ্ছিল মানে 12 বা 16 এরকম হয়ে যাচ্ছিল। ঠিক আছে, তো এটা বারবার হচ্ছিল। এবার তারপর জিনিসটা রিয়েলাইজ করলাম যে একটা আমি আমাদের যে ইএমএফ মিটারে ওখানে একটা টেম্পারেচার সেন্সারও লাগানো আছে, তো ওখানে টেম্পারেচার রিড করে। তো আমি দিনের বেলা করছি, তখন খুব গরম রোদ আসছে, রোদের মধ্যে মানে যেহেতু ব্যালকনি মানে জানলা দিয়ে রোদ ঢুকছে, সব জানলা বন্ধ ছিল না, ঘরের সব জায়গাতে এসি নেই, তো জানলা খোলা থাকে। ড্রয়িং রুমে ব্যালকনিতে ওখানে হচ্ছিল, বারান্দার ওখানটা। তো অ্যাকচুয়ালি ওটা রিয়েলাইজ করলাম যে যদি টেম্পারেচার বাড়তে থাকে দেন ইএমএফগুলো রিডিংটা তো অ্যাকচুয়ালি সমস্যা হতে থাকে। ঠিক আছে, তো যদি কেউ আপনারা ইনভেস্টিগেট করছেন বা কেউ ইনভেস্টিগেশন দেখাচ্ছে আর দেখাচ্ছে দিনের বেলা ইনভেস্টিগেট করছে, ওদের মধ্যে দেখাচ্ছে হঠাৎ করে টেম্পারেচার না, হঠাৎ করে রিডিং বেড়ে যাচ্ছে, দেন এটা খুব একটা ন্যাচারাল জিনিস। কারণ যে একটা মানে ইএমএফ এ সেন্স করার জন্য একটা প্লেট থাকে, মানে মেটাল অনেক কিছু থাকে, কারণ যেটা ঝালাই করা থাকে এগুলো বোর্ডটা, Alloy। সো সব কিছু থাকে মেটাল। তো গরমেও সেন্সিং চেঞ্জ হয়ে যায়, সব ভ্যালুগুলো চেঞ্জ হতে থাকে। তো
খুব রোদের মধ্যে করলে অটোমেটিক্যালি ভ্যালু চেঞ্জ হবে। আর আমরা এটা কনফার্ম করেছিলাম বিকজ আমরা যখন সার্থকের ঘরে যাচ্ছিলাম আমরা তো এসি চালানো ছিল, এসি যখন কিছুক্ষণ বসছিলাম তখন টেম্পারেচার আবার যখন নর্মাল 28-20 এরকম 28-26 নেমে আসছিল, তখন দেন আবার এটার টেম্পারেচার reading টা, নর্মাল হয়ে হ্যাঁ, যাচ্ছে, normal সেন্সার হয়ে রিডিং যাচ্ছে। নর্মাল হয়ে যাচ্ছিল। তো বেসিক্যালি ওটা একটা ন্যাচারাল রিজনেই হচ্ছিল। তো সেই কারণে তারপর থেকে আমরা কখনো দিনের বেলা বা গরমে ইনভেস্টিগেট করি না, রাত্রে ইনভেস্টিগেট করি, যেখানে এসি থাকে আমরা এসির মধ্যে চেষ্টা করি ইনভেস্টিগেট করতে। তো এই জিনিসটা হয়। তো এবার আমরা ইএমএফে কিছু পাইনি, তারপরে আমরা এসএলএস ক্যামেরা অন করি। এবার এসএলএস ক্যামেরা অন করে আমরা সার্থকের ঘরে কিছু পাইনি, আমার মা বাবার ঘরে কিছু পাইনি, ড্রয়িং রুমে কিছু পাইনি। কিন্তু একটা জিনিস আমি দেখেছিলাম শুধু কিছুক্ষণের জন্য, স্লাইড, যে তোমাদের যে গ্রাউন্ড হ্যাঁ, থেকে সিঁড়ি সিঁড়ির থেকে আছে, আর ধারেটা। গ্রাউন্ড সিঁড়ি থেকে উঠে একটা দরজা আছে, সেটা তোমাদের রিলেটিভসদের পাশে। তো আমি একটা দেখেছিলাম কোনো একটা, এমনকি আমি এত কম টাইমের জন্য দেখেছি যেটা আমি সেকেন্ডবার কখনো হয়নি, তো ওটাকে অ্যাকচুয়ালি ভ্যালিড রিজন হিসেবে পাওয়াটা মানে ইন্ডিকেট করাটা খুব মুশকিল, বাট ওটা স্টিল আমার কাছে ভ্যালিড ছিল, কারণ পরবর্তী ঘটনার জন্য কি দেখেছিলাম যে সিঁড়ির ওখান থেকে কিছু একটা শেপ গিয়ে ওই দরজার মধ্যে মিশে গেল। হ্যাঁ, এই জিনিসটা হয়েছিল, আর যখন এই জিনিসটা হয়েছিল আমি তখন আরও চেষ্টা করেছিলাম দেখার, কিন্তু আর কিছু পাইনি। ঠিক আছে, আর এবার তারপর একটা জিনিস হয়েছিল, যখন ওই দরজার ক্ষণটা মিশে গেছিল তখন আমি ইএমএফ মিটার নিয়ে যখন দরজার কাছে গেছিলাম, হ্যাঁ, কিছুক্ষণের জন্য ইএমএফ অনেক হাই ছিল, হাই ছিল। হাই ছিল। অনেক হাই ছিল। হ্যাঁ, এবার আমি সার্থকে জিজ্ঞেস করলাম যে এই দরজার পিছনে কিছু আছে, কোনো আলমারি বা মেটাল কিছু আছে বা ইলেকট্রিসিটি কিছু আছে, বা বলছেন যে না, তো তুমি তো বলছো কিছু নেই, না, ওখানে ওই কিছু ওই থাকার ওই রুমটাতে কিছু পসিবিলিটি নেই, কিছু নেই। তো তা ওখানে এসেছিল, এবার দরজাটা খোলা আমাদের পসিবল ছিল না, কারণ ওটা যাদের ঘর তারা সেই সময় ঘরে ছিল না, তাদের সাথে এমন কিছু গুড টার্মস নেই যে আমরা একদম। তাদেরকে ইনভেস্টিগেট করতে পারি। তো সেই জিনিসটা হয়েছিল, কিন্তু একটা জিনিস আমরা সার্টেন হয়েছিলাম যে এন্টিটি ওই ঘরে গেল। ঠিক আছে, তো এবার আমি তখন জিজ্ঞেস করেছিলাম কি ওদের কি কিছু এরকম হয়, কারণ আমি তখন বুঝতে পারছিলাম যে এই এন্টিটির জন্য কে কে সাফার করে। ঠিক আছে, তো ও তখন বলছিল না এরকম তো কিছু আমি শুনিনি বা এরকম কিছু বলেনি। হ্যাঁ, কিন্তু তখন একদম। তুমি একটা কথা বলেছিলে তোমার ওই রিলেটিভসরা, ওরা নাকি প্রায় শনি মঙ্গলবার একদম। প্লাস অমাবস্যা পূর্ণিমায় ওরা বাড়ি থেকে বেরিয়ে যায়, ঝড় জল যেখানেই যে আসুক না কেন। ঠিক ওরা আছে, বেরোবেই। কফি হাউসের গানের মতো ঝড় জল, আর তখন সবাই 4:30টাতে বসবে, সেরকম ঝড় জলের রাতে দিনে মানে বেরিয়ে যায়, না থাকে না, মানে বাড়িতে থাকবেই না। কোথায় যায়, কেন যায়, কি জন্য যায়, কেউ জানে না। ঠিক আছে, তো একটা ব্ল্যাক ম্যাজিক লিঙ্ক পাওয়া গেছিল। তো আমি এইসব ইনফরমেশন নিয়ে যখন ইনভেস্টিগেট করতে আবার শুরু করলাম, কন্টিনিউ করলাম, দেন আমি এটা করেছিলাম যে ওই আমরা ইভিপি অন করলাম। ইভিপি ইভিপি অন, কারণ এসএলএস ক্যামেরা তারপরে আমরা আর কিছু পাই। ঠিক আছে, সো আমরা যখন ইভিপি অন করলাম তো ইভিপি ঘরের মধ্যে আমরা পেলাম, আমি তাকে ডাকলাম এন্ট্রিটাকে যে কে তুমি, তোমার নাম বলো, নাম পরিচয় প্রথম কথা সে কিচ্ছু দেয়নি নিজের। শুরুতে তো অনেকক্ষণ কথাই বলছিল না হ্যাঁ, কোনো। না নাম পরিচয় কিছু জানি, এটা পরে বলছি, কারণ তার সাথে একটা লিঙ্ক আছে। তো শুরুতে প্রথমে জিজ্ঞেস করলাম, মানে ফিমেল এই জিনিসটা বলেছিল, একটা মেয়ে এটা বলেছিল, আর আমাকে একটা কথা বলেছিল, মানে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি এটা কেন করছো, যে ওকে কেন সাফার করাচ্ছ, সার্থককে কেন এরকম করছো। তখন ও বলেছিল যে আই ডোন্ট ওয়ান্ট, মানে সে এটা করতে চায় না। হ্যাঁ, তাই বললাম তাও কেন করছো, বলছে ফোর্স। তাকে ফোর্স করা হচ্ছে। ফোর্স এই ওয়ার্ডগুলো আমার বলেছিল, কারণ কিছু কিছু ওয়ার্ড আমার মনে আছে, তো ফোর্স এই ওয়ার্ডটা এসেছিল। তখন আমরা বুঝেছিলাম যে এই এন্টিটিটাকে ফোর্স করা হচ্ছে, কেউ ওকে কন্ট্রোল করেছে, ফোর্স করছে যে তার সাথে এরকম করার জন্য, তোমার সাথে তোমাদের বাড়িতে এরকম করার জন্য। তো এবার তখন আমি জিজ্ঞেস করেছিলাম মানে তুমি এখানে কিসের সাথে আছো, মানে তুমি কেন আছো, মানে কিসের সাথে কানেক্টেড, মানে তুমি কিভাবে আছো, কোথায় আছো। তখন আমাকে একটা কথা হয়েছিল, ডার্টি উড। একদম। ঠিক আছে, এবার ডার্টি উড বলতে এবার আমি তখন মানে প্রথমে বুঝতে পারিনি, কিন্তু আমার স্পেশাল সাইকিক একটা এবিলিটি আছে, এটা ইনটিটিউশন। আমার মানে ওটা আমি অনেক রকম ইনভেস্টিগেশন আমি তার পরিচয় দিয়ে এসেছি, শুধু ইনভেস্টিগেশন না লাইফেও পরিচয় দিয়ে এসেছি। তো আমার ইনটিটিউশনে তখন আমার মাথায় একদম প্রথমে যেটা আসে নর্মালি সেটাই হয়। ঠিক আছে, তো সেটা ট্রু হয়, কারণ এই ইনটিটিউশন আমি আই থিঙ্ক আমি গল্পওয়ালার এপিসোডে মানে একটা আমি পডকাস্টে আমি ইনটিটিউশনের কথা বলছি, ওই সুইসাইড রিলেটেড একটা ইনটিটিউশনের কথা আমি বলেছিলাম। তো আমার এইটার প্রথম মাথায় এসেছিল যে শ্মশানের পোড়া কাঠ। এবার ডার্টি উড মানে খালের কাঠ আসতে পারে, জলের কাঠ আসতে পারে, পচা কাঠ আসতে, কিন্তু না, আমার মাথায় এসেছে শ্মশানের পোড়ার কাঠ। আর তার এইটা এসছে, তখন আমি বুঝলাম যে তখন আমি একটা জিনিস আমার মাথায় এসেছিল যে এরকম একটা তন্ত্র একটা চালনা করা যায়, যেটায় শ্মশানের মানে মরা পোড়ানো কাঠ দিয়ে সেই কাঠটাকে মানে ভালো মরা হোক খারাপ মরা হোক দ্যাট ডাজেন্ট ম্যাটার, সেই জিনিসটাকে মানে ইভিল বানিয়ে তাকে কোনো জায়গায় চালনা করা যায়। ঠিক আছে, স্পিরিট চালনা, আত্মা চালনা করা যায়। তো এবার ওই জিনিসটাই করা হয়েছিল, কিন্তু খুবই কি বলবো সারপ্রাইজিংলি ওই সোর্সটা
ওই ঘরের মধ্যে লুকোনো ছিল, যে কারণে ওটা আমাদের কাছে মানে যাওয়া পসিবল ছিল না। তো আমি যখন তাকে এসব মানে জিজ্ঞেস করেছি, আমি তখন ওকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার নাম বলো, কারণ আমি যদি কোনো স্পিরিটের নাম জানি দেন আমরা টিম ডোপ সেই স্পিরিটটাকে ইজিলি ক্লিনস করে দিতে পারি। সেটা কোনো ম্যাটার করে না মানে সে কত পাওয়ারফুল স্পিরিট, তার কি পাওয়ার কিছু ম্যাটার করে না, তাকে কে কন্ট্রোল করছে কিছু ম্যাটার করে না, ঠিক আছে। তো ওটাই আমাদের স্পেশালিটি। তো কিন্তু সে, আমি যখন তাকে নাম জিজ্ঞেস করছিলাম সে বলছিল যে সে মানে এমন না মানে ওয়ার্ড আসলে বলতে চায় না, না বলতে পারবে না, এরকম মিনিং এ ওয়ার্ড আসছিল। একদম। তো মানে তাকে ফোর্স করা হচ্ছে, মানে তাকে সে পুরো বদ্ধ করে রাখা হয়েছে যে তাকে কোনো কিছু না করতে দেওয়ার। তো এই সমস্ত কিছু আমি বললাম সার্থককে, বললাম সার্থকের মা, সার্থক তো ইনভেস্টিগেশন আমাদের সাথেই ছিল, করছিল সব, সার্থকের মাকেও বললাম। তখন সে বললো মানে জিনিসটা আমি কি করবো, কি করা যায়। তো তখন আমি একটা জিনিস বলেছিলাম, এটা হলো গিয়ে মানে বেসিক ফার্স্ট এইড অফ সাইকিক হন্টিংস, প্রোটেকশন, নিজেকে প্রোটেক্ট করা সাইকিক হন্টিং থেকে বা প্যারানর্মাল হন্টিং থেকে। কি ফার্স্ট স্টেপ? আয়রন রিং। আয়রন রিং। তো টিম ডপ নোস, ওকে, আয়রন রিং। সো আমরা সবাইকে বলি আয়রন রিং পরার কথা, কিন্তু এই ছোট্ট একটা আয়রন রিং, একটা গোল্ড রিং, একটা প্ল্যাটিনাম রিং, সো আই ডোন্ট ওয়্যার, উই ডোন্ট ওয়্যার আয়রন রিং এনিমোর। সো একটা আয়রন রিং, যে ছোট একটা আয়রন রিং যে কিভাবে মানুষকে প্রোটেক্ট করতে পারে সেটা কারো আইডিয়াই নেই। সত্যি কথা। তো সেটা কেউ শোনে না। আমি যখন বলি, সে কেউ আমাকে বলে যে হন্টেড হচ্ছি আমি, হন্টিং হচ্ছে, আমার সাথে কি করবো, আয়রন রিং মানে সবার কাছে জিনিসটা মানে কিছু মানে সিম্পল জিনিস বলে জিনিসটা মানুষের কাছে এত বেশি মানে পাওয়ারফুল মনে হয় না। আমি যদি পছন্দ মন্ত্র হয়। পড়া আয়রন রিং বলি হ্যাঁ। দেন ওটা বেশি ভালো হবে, ঠিক আছে। বাট না, মন্ত্র ও নিয়ে আলোচনা পরে করা উচিত, ঠিক আছে। হাউ মন্ত্র ওয়ার্কস, হাউ স্পেল ওয়ার্কস, ডিফারেন্ট জিনিস। তো সিম্পল আয়রন রিং আমি বললাম সার্থককে পড়তে, সার্থক সিম্পল আয়রন রিং পড়লো। আর আমি ওকে পার্টিকুলারলি, ওকে আমি, আচ্ছা আমি তোমাকে যে বলেছিলাম যে দরজায় একটা যে ইয়ে সিম্বলটা একটা, আঁকতে হ্যাঁ বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ, আমি ওটা সেদিনকে বলিনি, আমি ওটা তোমাকে আগে আঁকতে আগে বলেছিলাম আঁকতে যখন, বলেছিলে। হ্যাঁ তোমার মা আমাকে যখন ফোন করে বলেছিল, আমি তখন বোধহয় একদিন বা দুদিন আমি পরে যেতে পারছিলাম। হুম হুম। সেই সময় আমি তখন তোমাকে বলেছিলাম যে ওই সিম্বলটা, ওই যন্ত্রটা আঁকতে, সেই যে স্পেল বল এই সিজিলটা আঁকতে। তো তোমার মা সে ঠাকুরের সিঁদুর দিয়ে ওই ইয়েটা তোমার দরজায় এঁকে দিয়েছিল। এঁকে দিয়েছে। তারপরে থেকে কিন্তু ওই জিনিসটা মানে, তারপর থেকে তুমি ওটা তখন ওই শুনতে পেতে, কিন্তু ঘরে আর ঢুকতে পারতে না, না। ঘরে আর ঢুকতে এপিসোড হতো, বাট ওই জিনিসটাকে তুমি আর ঘরে দেখতে না, পারতে না, আর ঘরে ঢুকতো না, ঘরে ঢুকতে পারতে না। আমি যাওয়া অবধি মানে এটা আটকানো ছিল, আটকানো ছিল। ঠিক আছে। তো তারপর আমি যখন গেলাম দেখলাম যে হ্যাঁ দরজা ওটা আটকানো, আঁকা আছে ঠিকঠাক সঠিকভাবে আঁকা আছে, তো ওটাও কাজ করেছে। তো এবার আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি জিনিসটা কি, এন্ট্রিটা কি। অ্যাকচুয়ালি যেটা রিয়েলাইজ করেছিল যে ওর রিলেটিভসরা ওই উড, একটা নোংরা খারাপ অপবিত্র পলিউটেড উডের মাধ্যমে একটা স্পিরিটকে পেইনফুলি, যে স্পিরিটটা করতে চায় না, এরকম খারাপ কাজ করতে চায় না, তাকে পেইনফুলি এই কাজটা করানো হচ্ছিল। আর যে কারণে সে একটা সুন্দর একটা স্পিরিট থেকে সে আস্তে 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 পলিউটেড স্পিরিট, করাপ্টেড স্পিরিটে পরিণত হচ্ছিল, ইভিল স্পিরিটে। মেবি অনেক টাইম চলতে থাকলে মেবি একটা ডিমনের বার্থ হতো, একটা ডিমনিক এন্টিটির বার্থ হতো। একদম। কারণ ওই স্পিরিটের মধ্যে এতটা পাওয়ার ছিল যে সে ডিমনিক এন্টিটিতে কনভার্ট হতে পারতো, ঠিক আছে। তো তারপর আমি চলে আসি বাড়িতে, আমি চলে আসি তারপর, কারণ আমি সেই মুহূর্তে মানে ক্লিনজিং করার কিছু নিয়ে যাইনি, কারণ আমি জাস্ট, আমাকে ডিপেন্ড করে ক্লিনজিংটা আমি করছি কেমন এন্ট্রি তার উপর। তো আমি যখন এন্ট্রিটাকে চিনতে পারলাম, তো তারপর আমি তখন তোমাকে একটা পরের দিন তুমি আবার আমার বাড়িতে আসে, তোমাকে আমি একটা স্পেল সিজিল যন্ত্র আমি একটা দিলাম তোমাকে, আমি দিয়েছিলাম আই থিঙ্ক কালভৈরব যন্ত্র, মডিফাইড কালভৈরব যন্ত্র দিয়েছিলাম। এটা টানানো ছিল, যথেষ্ট ভালো কাজ করছিল। এবার আরও একটা কালভৈরব যন্ত্র, মানে যেহেতু এটা মডিফাই ছিল, ওরা একটা স্পেশাল কাজ করেছিল যে গুপ্ত শত্রু বিনাশ যাকে বলে, একদম। হিডেন এনিমি ডিস্ট্রয় করেছিল। তো এমন একটা পার্সন, যেটা সার্থক কাছে ছিল, বন্ধু হিসেবে ছিল, ভাবতো ক্লোজ কেউ, কিন্তু অ্যাকচুয়ালি সে ওর এনিমি ছিল, যে ব্যাক স্ট্যাবিং করছিল কন্টিনিউয়াসলি, সেটা বুঝতে পারেনি। তো অ্যাকচুয়ালি সেটা কাট হয়ে গেছিল, সেটা খুব কাট হয়ে গেছিল। সারপ্রাইজিংলি ভাবে। একদম। আর ওটার ওই জিনিসটাও খুব ভালো হবে, আমি তখন বুঝলাম যে অ্যাকচুয়ালি এই সিজিলটা এইভাবে কাজ করে, এই যন্ত্রটা। তো খুব ভালো চলছিল, আমিও রোজ খবর নিতাম যে কেমন চলছে। তখন বলছি না আমার স্লিপ প্যারালাইসিস না এপিসোড হচ্ছে, না আমার, আমি কোনো এন্ট্রি দেখছি, ঠিক আছে, এই জিনিসটা হয়েছিল। তারপর কিছুদিন পর আবার জিনিসটা শুরু হতে থাকে, কিন্তু সেই শুরু হওয়ার পিছনে একটা একটা রিজন ছিল। রিজন ছিল, যেটা সার্থকের একদিকে একটা মানে আমি আমরা ওয়ার্ন করেছিলাম, একদম। বাট ও সেটা কন্ট্রোল করতে পারেনি। তো পুরো ফ্যামিলির মধ্যে জিনিসটা অ্যাকচুয়ালি জিনিসটা হয়েছিল। তো একবার বলো মানে ঠিক কি করেছিলে তুমি মানে? পার্সোনালি খুব মানে বিড়াল ব্যাপারটা খুব ভালোবাসি। তো একটা ইচ্ছা ছিল যে একটা বিড়াল অ্যাডপ্ট করব। তো যথারীতি গিয়ে একটা ছোট বিড়াল নিয়ে আসি। সেই মোটামুটি ছিল 2 সপ্তাহ, 15 ম্যাক্সিমাম 15 থেকে 20 দিন।
তারপর যেহেতু মাকে পুরোটা সামলাতে হচ্ছিল, এবার মায়ের নিজের কাজ আছে, রান্না বান্না সব মা নিজে একা হাতেই করে। বাবা চলে যায় অফিস, আমি আবার সেম কলেজ। তো মায়ের জন্য ব্যাপারটা খুব হেক্টিক হয়ে যাচ্ছিল, অত ছোট বাচ্চা সামলানো। আর আমার একটা ভুল হয়েছিল যে ওকে ওই খাঁচায় আটকে রাখা ওই জিনিসগুলো তখন প্র্যাকটিস করাইনি। তো ইভেনচুয়ালি ওই 20-22 দিন পর মতো ফাইনালি ডিসাইড করা হলো যে ওকে একটা শেল্টার হাউসে দিয়ে আসা হবে। তো ওকে দিয়ে আসলাম। আর তুই থেকে আমাকে ফোন করা হয়েছিল, তোমায় ফোন করেছিলাম সব অবশ্যই। কিছু আমার জিজ্ঞেস করছে কি করবো, মানে কোনো প্যারা মানে যে বিড়ালটা কি হ্যাঁ, করবো, মানে আমি কিছু করার রাখতে পারছি না। তখন আমি ওকে মানে ওয়ার্ন করেছিলাম, আমি ওকে ওয়ার্ন করেছিলাম, আই থিঙ্ক তোমার মাকেও আমি ওয়ার্ন করেছিলাম যে মাকেও বলেছিলাম। নর্মালি বিড়াল হলো এমন একটা এন্টিটি, এমন একটা জিনিস, তুমি তা সে যদি ঘরে আসে বা যাকে আসে তাকে বিড়ালকে মানে নিজে থেকে কখনো বের করে দিতে নেই, একদম। তাহলে কিছু প্রবলেম হতে পারে। তো যেটা আমি বলেছিলাম, তুমি বলছিলাম যে ঠিক আছে তুমি তো বের করে দিচ্ছ না, তুমি শেল্টারে ওর ভালোর জন্য দিয়ে আসছো, অ্যাটলিস্ট দিয়ে আসছো, তো কিছু করার নেই যেখানে। তো এবার যেহেতু আমি আছি, তো আমি সব কিছুতে ওকে ঠিক প্রোটেক্ট করে নেবো। আমি বললাম যে কিছু একটা জিনিস হতে পারে। তো বিড়ালটা দিয়ে আসলো, তারপরে 1 সপ্তাহ বোধহয় যায়নি। এক সপ্তাহ কি, ও সেই দিনটা তার পরের দিনটা মোস্ট প্রবাবলি কিছু হয়নি, তারপর থেকে আবার জেগেছি। সেই আবার পুরো প্রপার ঘরে ঢুকে টাচ করা অবধি সবটাই হতো। হ্যাঁ, এবার তারপর বলো যে তোমার বাবা একবার একটা ট্রিপে যেতে গেল বাইরে, শুধু তুমি আর তোমার হ্যাঁ, মা ছিলেন, সেইবার তখন তো যে ছাদে ভূতের নৃত্য হয়েছিল। সত্যি কথা ভূতের নৃত্য। হ্যাঁ, বাবা চলে গেছে অফিসে বিজনেস ট্যুরে, আর আমি তখন আর মা টাইম ছিলাম। আমার মনে আছে 7:30, একদম সাড়ে সাড়ে 7টার একটু পরে। হুম হুম। হ্যাঁ, তখনই তোমায় ফোন করেছিলাম। আমি আমার রুমে বসে পড়ছি, আমার কানে হেডফোন ছিল, আমি তখন ঠিক করে শুনতে পাইনি ওপরে কি হচ্ছে। আর মা ছিল রান্নাঘরে। মা প্রপার হঠাৎ করে দেখি ঘরে এসে বললো যে বাবু শুনতে পাচ্ছিস? আমি বললাম, কি? দিয়ে হেডফোন খুলে দেখি যে ওপরে সে বিশাল আওয়াজ, বিশাল লাফালাফি কেউ একটা মানে লাফালাফি করছে, হ্যাঁ, একটা হেভি ব্যাপার স্যাপার। আমি বললাম, কে হতে পারে? কারণ ওই টাইমে এরকম কোনো ব্যাপার নেই যে ছাদে টপকে আসবে। অনেক উঁচু ছাদ। অনেকটা উঁচু ছাদ, আর পাশের ছাদের সাথেও গ্যাপ আছে, কেউ আসার মতন প্রভিশন নেই। তো তখন তোমায় ফোন করেছিলাম যে কি করব, যাবো? বলছি দাদা যাও। গিয়ে দেখি। না, আমি বললাম না, কিছু পাগল। করবে না। আমি সাথে সাথে বললাম ছাদের দরজার ওখানে সল্ট ব্যারিকেড দাও, হুম। সব কিছু এটা দিতে বললাম। তারপরে আমি বললাম তোমার আয়রন রিংটা পরে নাও, তোমার নর্মালি তোমার মায়ের ঘরে স্পিরিট ঢোকে না, তোমার ঘরে ঢোকে। তো তুমি বললাম যে দরজাটা ঠিকভাবে রাখো, তোমার সব কিছু মানে সিম্বল টিম্বল সব সিজিল রাখা আছে তো। আমি তোমাকে একটা বোধহয় কিছু একটা ইয়েও দিয়েছিলাম, কিছু একটা সিজিল দিয়েছিলাম, সিজিল দিয়েছিল সিজিল অফ তখন। গডের ওই যে ইয়ে সিজিলটা দিয়েছিলাম, এটা তোমার কাছে রাখো, কাজ দেবে। আমি আমি যাচ্ছি নেক্সট ইয়েতে। তো আমি ওখানে এটা করলাম, সব কিছু করলাম, তো ইয়ে করলো। তারপরে আমি তখন বলেছিলাম যে তুমি বিড়ালটা ইয়ে করেছো, ওর স্পিরিট মানে যেহেতু ওটা নেগেটিভ জিনিস হয়েছে, একটা গুড এনার্জি যেহেতু চলে গেছে, তো ব্যালেন্সটা আবার ইভিল ব্যালেন্স পেয়েছে। তো তখন জিনিসটা আবার ও আবার পাওয়ার পেয়ে গেছে। তো অ্যাকচুয়ালি যেহেতু ও কন্ট্রোলড হচ্ছে, তো ওকে দিয়ে করানো হচ্ছে, ও না চাইলেও জিনিসটা করবে। তো এই জিনিসটা, কিন্তু সেই টাইমে মানে তুমি ভয় আর পাওনি, বিকজ তুমি তো ততদিন অনেক এক দুটো ইনভেস্টিগেশন আরো করেছো, তুমি জানো কি হচ্ছে কি হতে পারে। একদম। তোমার মধ্যেও নিজের সাইকিক এবিলিটিগুলো আস্তে আস্তে অ্যাওয়েকেন হয়েছে, তো ভয় আর ও পাইনি। তখন আমি নেক্সট যেটা করলাম, নেক্সট আমি আর একটু পাওয়ারফুল সিজিল দিলাম। আমি তখন ওকে নার্সিমা যন্ত্র যেটা আছে সেটা আমি ওকে ড্র করে দিলাম। আর ওটা আমার মানে পুরো রিচুয়াল ইয়ে করা ছিল, পিওর করা ছিল। তো সেই এবার এমনকি ওটাকে বললাম যে এমন জায়গায় লাগাবে মানে নার্সিমা যেভাবে তৈরি হয়েছিল অবতারটা, তো ইয়েকে মারা হিরণ্যকশ্যপকে মারার জন্য তৈরি হয়েছিল, তো বলেছিল হিরণ্যকশ্যপ তো মানে ওকে ডান মানে দিনে মারা যাবে বর না, ছিল, রাতে হ্যাঁ। মারা যাবে না, তারপরে ঘরে মারা যাবে না, বাইরে মারা যাবে না। তো তাই জন্য ওকে গোধূলিতে সন্ধ্যের আর দিনের সন্ধ্যে, দিন ওনার রাত না, সেই সময় ওকে ওই ঘরের দৌড়ের ইয়েতে যে দরজার যে দৌড়, কি বলে ওটাকে, দুয়ার, কি একটা বলে, কি হ্যাঁ। একটা ওয়ার্ড আছে বাংলায় ভালো, ওখানে মেরেছিল, ওখানে ওখানে নরসিংহ অবতার ওকে মেরেছিল। তো আমি ওকে বলেছিলাম ঠিক ওদের যে যেখানে ওই গেটটা আছে কোলাপসিবল গেট, মানে সিঁড়ি থেকে ওদের ঘরে মানে ওদের ফ্লোর এরিয়ায় ফ্লোরে ঢোকার ঢোকার, মতো, হ্যাঁ। ওটাকেই আমি বলবো ওটা ঘর বাইরে, কারণ রুম আর ড্রয়িং রুম ভাবে তো হয় না, ঘর বাইরে। তো ওখানে আমি বলেছিলাম ওই গেটটার উপরে ওই জায়গাটা দেওয়ালটায় টাঙিয়ে দিত, ওখানে টাঙিয়ে দিয়েছিল। আর আরেকটা জিনিস যেটা করেছিলাম সেটা হলো গিয়ে স্পিরিটটাকে আমি ফাইনালি ক্লিনস করেছিলাম। মানে নর্মালি অ্যাকচুয়ালি আমি কেন উইদাউট না জেনে ক্লিনস করি না, কারণ যদি আমি উইদাউট মানে কোনো রকম নাম না জেনে আমাকে কাউকে ক্লিনস করতে হয়, তো সেখানে আমার একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি লাগে। এবার ব্যাপারটা হলো আমরা প্যারানর্মাল ইনভেস্টিগেশনে যখন হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি খরচ করি আমি, তখন আমি হিউজ অ্যামাউন্ট অফ প্রাইসটা পাই না। যে কারণে আমি উইদাউট ইয়েতে আমি নর্মালি করি না, কারণ আমি ওই ক্লিনস করার পর আমার মনে আছে আমি 26 ঘন্টা টানা এসে বাড়িতে এসে ঘুমিয়েছিলাম, ঠিক আছে,
খাওয়া নেই, দাওয়া নেই, কিছু নেই, আমাকে অনেকক্ষণ ঘুমোতে হয়েছিল, কারণ আমার মধ্যে থেকে পুরো এনার্জি ফুল ড্রেন হয়ে যায়। হয়েছে। তো এবার যার ফলে কি হয়েছে, সার্থক একটা নতুন ফ্যামিলিয়ার স্পিরিট পেয়েছে, যে একটা মানে অ্যাঞ্জেল লেভেলের যার কাছে এনার্জি আছে, একটা গুড, একদম। খুবই স্পিরিটটা পুরো ক্লিনস হয়ে গেছে। এখন সে স্পিরিটটা সার্থকদের ঘরে ঠাকুরের, যেখানে সার্থকের ঘরে যে ঠাকুরের জায়গাটা আছে তার পাশেই একটা চন্দন কাঠের মধ্যে সে তাকে প্রতিষ্ঠা করা হয়েছে। তো এইভাবে এরকম করা আছে, কারণ স্পিরিটকে প্রতিষ্ঠা আমি তোমার করেছি এরকম না, আমি হাওড়ার কেসটাতে ওদেরকে বলেছিলাম যে স্পিরিটের জন্য প্রতিষ্ঠা করার জন্য বলেছিলাম, মেবি তারা করেনি, কারণ স্বাভাবিক স্পিরিট প্রতিষ্ঠা কারণ করলে কি আমরা করে। আরেকটা যে কেস ছিল, যেটা মিশর রিলেটেড কেস ছিল, ওখানেও তো আমরা প্রতিষ্ঠা করতে বলিনি, বাট না, ওখানে তো ওটা গড ছিল, মানে লোকে গডকে তো মন্দিরে বসাতেই পারে, কিন্তু একটা স্পিরিটকেও যে, যেমন আমার বাস্তু সাপের জন্য মন্দির থাকে, বাস্তু স্পিরিটকেও যে বাস্তু করা যায়, স্পিরিটের সাথে যে আমরা গুড রিলেশনে থাকতে পারি, তো সেটা করতে পারি। তো যখন ক্লিনস হওয়ার পরে তখন আমরা ওকে জানতে পেরেছিলাম যে স্পিরিটটা মানে একটা ফিমেল স্পিরিট, ইয়ং Female স্পিরিট। কি আমি একটা কিছু একটা ইয়ে পেয়েছিলাম যে আই থিঙ্ক যে স্পিরিটটা মানে খুব পাওয়ারফুল স্পিরিট, মানে একটা মানে লাইট ইয়ে কনভার্ট হয়ে যেত, একদম। মানে মানে এমন না যে লাইট স্পিরিট, ও ডার্ক স্পিরিট অবভিয়াসলি, কিন্তু স্পিরিট মানে ওর মধ্যে একটা মানে অরাটা ঊর্জাটা এরকম আছে, যেটা মানে একটা হিলিং ব্যাপার আছে, হুম। যেটা সার্থকের সাথে লিঙ্কড এখন। তো নর্মালি তো যেটা তোমার ইয়েতে বলো যে তুমি সেটা কিভাবে মানে তোমার যে আরো ড্রিম ওয়াকার যে তুমি কনভার্ট হলে, ওটা থেকে কিভাবে হলো। ওই জিনিসটা তো হলো, ওই এত কিছু, তারপর তো আমার যেটা তারপর শুরু হয় বেশি করে সেটা হচ্ছে ভিশন দেখা। এটা তো খুব হয়েছে, মানে স্লিপ প্যারালাইসিসটা অ্যাকচুয়ালি লুসিড ড্রিমিং এ কনভার্ট হয়ে যায়। কনভার্ট হয়ে গেছিল একদম। তখন আমি ডিফারেন্ট জিনিসের ভিশন দেখতাম। ইনফ্যাক্ট এরকম হয়েছে, তুমি আমাকে রাত্রিরে বলেছো পরের দিন কেসে যেতে হবে, হুম। আমি ঘুমিয়ে পড়েছি, 1 ঘন্টা মতন ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে দাদাকে টেক্সট করছি যে আচ্ছা কেসে কি এই জিনিসগুলো হবে আছে কালকে বা জানো, হ্যাঁ কারণ তুমি আমায় কিছু বলনি হ্যাঁ, কেসে, এটা লাস্ট কেসেই এটা হয়েছে। লাস্ট হ্যাঁ, কেসেই last হয়েছে। case এবার সার্থক আমাকে বলেছে যে এই কেসের সাথে কি মানে কোনোভাবে ড্রেনেজ, হ্যাঁ ড্রেনেজ বা পার্টিকুলারলি হ্যাঁ, মানে কল আলাদা, তুমি আমাকে বলছো যে ড্রেনেজ লিঙ্কটা আছে, আমি বললাম না, আমি তো এরকম তো আমার কাছে কিছু ইনফরমেশন নেই, সত্যি আমার কাছে Exactly, না, ইনফরমেশন ছিল না, হ্যাঁ, আমাদের একদম। কারণ বলেনি, প্ল্যান বলেনি। হ্যাঁ। তো এবার আমরা সেটাকে ঠিক আছে বললাম, সাথে বলে ঠিক আছে, জানি না কেন এসে অনেক সময় আসে। তো আমরা ইনভেস্টিগেশন করলাম, ইনভেস্টিগেশনে অনেকবার অনেক কিছু হলো, তো সেখানে হয়নি, কিন্তু লাস্টে বারবার একটা লোক বলছে ওদের বাথরুমে সামথিং প্রবলেম হচ্ছে, এমনকি একটা ড্রেনে একটা জলের আওয়াজ আসছিল, মানে হাওয়া আর জল একসাথে পাস হলে যে আওয়াজটা অনেক সময় লিকেজের কারণে হয়। তো মানে তখন আমি সার্থককে দেখে জানলাম যে তুমি তো বলছিলে ড্রেনেজ, তখন আমি রিয়েলাইজ করলাম যে অ্যাকচুয়ালি মানে এন্ট্রিটা বাথরুমের যে উইন্ডো থাকে ওখান থেকে ঢোকে, ওখান থেকে ওটার তো ওখানে ড্রেনেজ এন্ট্রেন্সটা এন্ট্রেন্সটা এরকমভাবে লিঙ্ক আছে। তো এটা ওর মানে মিডিয়ামশিপে অনেক অনেক বেশি হেল্প করেছে। একদম। আর এখন যেহেতু ওর কাছে একটা ফ্যামিলিয়ার স্পিরিট আছে, যেটাও দেখতে পায় না বা যেটাও যখনও দেখতে পায় না বা বুঝতে পারে না, তো জেগে জেগেও যখন তুমি এখন ইনফরমেশনটা পেতে থাকো, কারণ ওটা একদম। একটা মানে আইয়ের মতো হিসেবে কাজ করে। ওটা আমাদের ক্ষেত্রে সবার সাথেই আছে, হ্যাঁ, সবার ক্ষেত্রেই আছে। তো তো তোমার এই স্লিপ প্যারালাইসিসটা হলো, এবার এখানে আমি কিছু মানে সায়েন্টিফিক কিছু কথা বলি, যে মানে যাতে মানুষ বুঝতে পারে যে কেন স্লিপ প্যারালাইসিস, তোমার স্লিপ প্যারালাইসিসটা কখন হবে, 3টে ওরকম সময়। মানে ওই যে ওই উইচ আওয়ার যেটাকে আমরা বলি প্রপার, হ্যাঁ ঠিক ওই পিরিয়ডটাতেই হতো। হ্যাঁ, এবার এর পিছনে আমি সায়েন্টিফিক রিজন দিই, মানে কেন ওই আওয়ারটায় মানুষ অনেক বেশি ড্রিম দেখে, বা কেন ওই আওয়ারে ড্রিমটা মনে থাকে, ঠিক আছে। তো আমরা বললাম যে একটা স্লিপের 4টে ফেজ থাকে, 4টে, আর এই জিনিসটা ওটা 90 থেকে 110 মিনিটসের মধ্যে হয় প্রত্যেকটা এপিসোড, ঠিক আছে। আর এইরকম এপিসোড আমাদের একটা হোল নাইট স্লিপে 5টা থেকে 6টা হয়। তো 5 দিয়ে আমি যদি 90কে গুণ করি তো 450 হচ্ছে, তো 450 মানে ওই 7 ঘন্টা 8 ঘন্টা স্লিপ আমাদের হচ্ছে। তো অ্যাকচুয়ালি যে রেমের যে টাইমটা থাকে, প্রথমে যদি হলো রেম 10 মিনিট হয়, তো লাস্ট একদম গিয়ে রেম দেখা 30 মিনিটস রেম হবে। হ্যাঁ, তো লাস্ট যখন 30 মিনিটস রেম হবে তখন তোমার ড্রিমিংটাও অনেক বেশি হবে, স্লিপ প্যারালাইসিস এপিসোডটাও অনেক বেশি হবে। লম্বা তো হবে। এইভাবে বলে যে ল্যাবে করা স্লিপ প্যারালাইসিসের ম্যাক্সিমাম টাইম হলো 1.5 মিনিট, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি মানে অনেক যারা বলেছে তাদের অনেকে দেখা গেছে 6 মিনিট সামথিং সেকেন্ডস অব্দি স্লিপ ওই প্যারালাইসিস হয়েছে। এক্সটেন্ড হয়েছে সার্থকের আই ব্যাপারটা। থিঙ্ক ও নিজেই 5 মিনিটের স্লিপ প্যারালাইসিস ফেস করেছে, একদম। ঠিক আছে। তো এবার যে টাইমটা বাড়তে থাকতে থাকে ও স্লিপ প্যারালাইসিস বা ড্রিমিং এটা বেশি হয়, তো লোকে বলবে যে ভোরের স্বপ্ন ভোরের সত্যি স্বপ্ন হয়। সত্যি। তো ভোর মানে আমরা যেটা বুঝি শহরের লোকেরা, আজকালকার দিনের লোকেরা, কিন্তু যারা এই জিনিসটার কথাটা বলেছে যে ভোরের স্বপ্ন সত্যি হয়, তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বিকজ সার্থকের ঠাকুমা যিনি 3টের সময় ওঠেন, দ্যাট ইজ ভোর, ঠিক আছে। আর আমরা যারা 8টার সময় উঠছি বলছি ভোর, দ্যাট ইজ নট ভোর, 6টার সময় নট ভোর, ঠিক আছে। তো ভোরের স্বপ্ন কেন সত্যি হয়,
কারণ মানে আমরা অনেক স্বপ্নই দেখি সারা রাতে, তো অনেক স্বপ্নই সত্যি হতে পারে। এবার স্বপ্ন কেন সত্যি হতে পারে, দ্যাট ইজ এ হোল ডিফারেন্ট লিঙ্ক, মানে একদম। ম্যাটার। তো ওটা নিয়ে এই মুহূর্তে গেলে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো বেসিক্যালি অ্যাকচুয়ালি ভোরের স্বপ্ন আমাদের ভালো মনে থাকে, তাই যখন জিনিসটা সত্যি ঘটে আমরা বুঝতে পারি হ্যাঁ এটা আমি ভোরের স্বপ্ন দেখেছিলাম। এবার তুমি একটা জিনিস এক্সাম্পল ভেবে দেখবে, ধরো তুমি রাত্রে অনেকবার স্বপ্ন দেখলে, কিন্তু তোমার মানে ধরো তুমি একটা স্বপ্ন দেখলে, উঠলে মানে উঠে লোকে ওয়াশরুম যায় বা তখন ওই স্বপ্নটা মনে থাকবে, কিন্তু তুমি আবার ঘুমোলে তোমার শুধু লাস্টের স্বপ্নটাই মনে থাকবে। তোমার মনে থাকবে যে কিছু একটা স্বপ্ন দেখেছিলাম, কিন্তু ওই স্বপ্ন তুমি আর মনেই করতে পারবে না, যদি তুমি ওটা উঠেছিলে, কিন্তু মনে থাকবে না, তোমার শুধু লাস্ট স্বপ্নটাই মনে থাকবে। এটার কারণ কি? কারণ আমি বললাম ডিপ স্লিপে আমাদের মাসেল টিস্যু হিল হয়। রেমটা কেন ইম্পর্টেন্ট? রেমে আমাদের মেন্টাল থটস প্রসেস হয়, ক্লিন হয়, সেপারেট হয়। তো সেই জন্যে মানে ধরো তুমি ডিপ্রেস বা তুমি স্যাড, এইসবটা অ্যাকচুয়ালি রেম স্লিপটা দরকার সেগুলো থেকে তোমার হিল হওয়ার জন্য। হিল হওয়ার জন্য। তো এবার তোমার যদি সেই রেম রেম এটা কিন্তু ওই অ্যাওয়েকনিং মানে যখন তুমি জেগে থেকে ঘুমোতে যাচ্ছ তখন একটা স্লিপ প্যারালাইসিস হয়, বাট সেই সময় কিন্তু হয় না, এটা একমাত্র রেমেই হয়। আর রেমটা তখনই হবে যখন তুমি মানে রেমটা যেহেতু লাস্টে হয়, তো তোমার রেম অ্যাকচুয়াল বাড়ার জন্য তোমাকে অতটা সময় ঘুমোতে হবে। তো আমি যারা বলে আমার কম ঘুম হয় কিন্তু আমি লুসিড ড্রিমিং দেখছি, নট পসিবল। কম ঘুম হলে রেম হবেই না। তুমি লুসিড ড্রিমিং দেখছো না, তুমি স্লিপ প্যারালাইসিস দেখছো। তুমি স্লিপ প্যারালাইসিস আর লুসিড ড্রিমের মধ্যে গুলিয়ে যাচ্ছ, বা তুমি নাইটমেয়ার দেখছো। নাইটমেয়ার দেখছো, একদমই তাই। লুসিড ড্রিম ততক্ষণ হবে না যতক্ষণ তোমার এই ড্রিমের উপর কন্ট্রোল নেই। যখন তোমার এই ড্রিমের উপর কন্ট্রোল, দেন ওরা লুসিড ড্রিম। হ্যাঁ, তুমি তোমার পুরো ড্রিমটাকে শেপ করতে পারবে নিজের মতো। ততক্ষণ পর্যন্ত দ্যাট ইজ জাস্ট এ ড্রিম। তুমি রিয়েলাইজ করো ওটা অনেকটা স্লিপ প্যারালাইসিসের মতো। হ্যাঁ, তো বেসিক্যালি এটা বলছিলাম যে মানে রেম স্লিপটা আমাদের দরকার, মানে মেন্টাল হেলথের জন্য, সব কিছুর জন্যই দরকার। তো আর ওই কারণে মানে যেটা বললাম না সকালে কেন দিনের স্বপ্ন সত্যি হয়, কারণ দিনে ওটা মনে থাকে। হ্যাঁ, তো সেই কারণে মানে লুসিড ড্রিম করার, লুসিড মানে যে ড্রিমের উপর কন্ট্রোল, তুমি যদি ধরো একটা ড্রিম দেখলে জেগে গেলে, তো অনেকে সেটা করে, যারা লুসিড ড্রিম করে তারা কন্ট্রোল করে, যে আমিও আগে করতাম, এখন আমার ন্যাচারালি হয় যে ওটাকে জার্নাল, আইদার তুমি বললে যে আমি এই ড্রিমে দেখেছি, ঠিক আছে, বা তুমি লিখে রাখলে যে এটা আমি আজকে এই ড্রিমে দেখলাম, এগুলো করবে, তো তোমার কন্ট্রোল হয়ে যাবে যে তোমার ড্রিমটা কি যাচ্ছে, তুমি লক করতে পারবে। কারণ অ্যাকচুয়ালি ড্রিমের মধ্যে যেহেতু ওটা মেন্টাল থট প্রসেস, হয়তো অনেক কিছু ঘটে যেটা অ্যাকচুয়ালি মানে তুমি তোমার রিয়েল লাইফের সাথে মানে বেশিরভাগটাই রিয়েল লাইফের সাথে কানেক্টেড, তুমি তার অ্যান্সার পাবে, তুমি জানবে, তুমি বুঝবে। তুমি যদি ড্রিম লক করা শুরু করো, সেটাতে তুমি রিয়েল লাইফের সাথে কানেক্ট করা শুরু করো, তখন তুমি অ্যাকচুয়ালি দেখতে পারবে যে তুমি কতটা ড্রিম, তোমার কতটা ঘটনা ঘটছে। লুসিড ড্রিমিং প্র্যাকটিস করার জন্য যেটা হয় সেটা হলো কি, তোমাকে তোমার ড্রিমটাকে রেগুলার জার্নাল করতে হবে। যার লিখতে না পারো জাস্ট ভয়েসে বলো, জাস্ট যখন স্বপ্নটা ভাঙলে উঠে পড়ো, উঠে পড়ো, জল খাও, জাস্ট স্বপ্নটা একটা ফোনে রেকর্ডিং চালাও, টাইম বলো, রেকর্ডিং বলো এই ঘটনা ঘটলো, তারপর নেক্সট এটা বলো যে এরপর যদি আমার স্বপ্নে কিছু হয় আমি সেটাকে কন্ট্রোল করতে পারবো, বা তুমি এরকম বলতে থাকো যে এরপরে স্বপ্নে নেক্সট এপিসোডটা তুমি আগে থেকে ভেবে নাও যে কি হবে, ঠিক আছে, দেন এটা হয়। আর যেটা কেন আমি বলছি এটা হবে, কারণ এটা আমার সাথে হয় যে মনে করো আমি কোনো একটা স্বপ্নে কিছু একটা দেখছিলাম, বাট কোনো কারণে আমার স্বপ্নটা ভেঙে গেল, তো ওটা মাঝপথে ভেঙে যায় না, তো আমি যখন আবার ঘুমের মধ্যে দিয়ে যাচ্ছি তখন আমি ওই জিনিসটাকে আবার রিক্যালকুলেট করার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কী ঘটলো বলে, কারণ ওটা একটা ভালো জিনিস, আমি সেটাকে আবার কন্টিনিউ করার চেষ্টা করি। কিছু সময় হয়, কিছু সময় হয় না। এটা এটা আমার সাথেও হয়েছে তো কয়েকবার। আর ওটাই লুসিড ড্রিম। মেবি ওটা আমার ওই ড্রিমের উপর কন্ট্রোল নেই, বাট স্টিল আমি ওই ড্রিম হবে সেটা আমি বলতে পারছি। তো এই জিনিসগুলো স্ট্রেচ করতে পারছি স্ট্রেচ করতে পারছি। লুসিড ড্রিমিং করার ওটাই যে তোমার স্লিপ সাইকেলটা কমপ্লিট হতে হবে, অ্যাটলিস্ট 6 থেকে 8 ঘন্টা ঘুম হতে হবে, রেম টাইমটা বাড়াতে হবে, একদম। ঠিক আছে। তো বেসিক্যালি মানে স্লিপ, এটা মানে সাইকোলজি বলো, সাইকিয়াট্রিস্ট বলো, ডক্টর বলো, যারা যতই ডেফিনেশন দিয়েছে, বাট কেন স্লিপ হয়, কেন স্লিপ প্যারালাইসিস হয়, এগুলো মানে কেউ অ্যাকচুয়াল জানে না। হ্যাঁ, মানে স্লিপ প্যারালাইসিস অ্যাকচুয়ালি ট্রানজিশনটা যেহেতু ঠিকভাবে হচ্ছে না সেই জন্য হচ্ছে, বাট এবার তাহলে প্রশ্নটা ওটাই থেকে যায় না, সারা দুনিয়ায় সবাই কেন একই জিনিস দেখে, একদম, এটা তো খুব ঠিক আছে, চেস্টেরটা না হয় বুঝলাম সমস্যা, কিন্তু একই রকম এন্টিটি কেন দেখবে? যে কারণেই এত নাইট মেয়ার, বোবায় ধরা, কানাসি বাড়ি, এই সমস্ত জিনিসগুলো তৈরি হয়েছে, ঠিক আছে। আফ্রিকায়ও সামথিং একটা কি একটা আছে, যেটাকে ঠিকই বলেছো, আফ্রিকাতেও একটা দেখছিলাম। সামথিং কি ডিম্যান্ড বলে, কি একটা ডিম্যান্ড বলে, ব্যাক ডিম্যান্ড বলে, তারপর একটা ওই নিউল্যান্ড না কি একটা আছে না, নিউল্যান্ড যে জায়গাটা আছে, ওখানে ওই সামথিং মানে একটা ওল্ড হ্যাগ, ওল্ড হ্যাগ, ওল্ড হ্যাগ old hag। যেটা তোমার পিঠের উপর বসে তোমাকে ইয়ে করে, এটা ইয়েতেও আছে, কানাডাতেও ওল্ড হ্যাগের ওল্ড হ্যাগ, আছে। ওল্ড হ্যাগ আছে, এই জিনিসটা আছে। তো জিনিসটা সেমই, মানে এরকমই দাঁড়ায় যে লম্বা চুল আলা,
মোস্ট অফ দ্য টাইম। বাট মানে এটা কিন্তু তোমার ওই সাকুবাস এর সাথেও একটা কানেকশন আছে, ঠিক আছে? অনেক জায়গায় সাউথের দিকে মানে আমাদের ইন্ডিয়ার সাকুবাস সাকুবাস এই জিনিসগুলো মানে এই স্লিপ প্যারালাইসিসের সাথে লিঙ্ক, যে সাকুবাস তোমার এনার্জি সাক করে নেয়। সাক করে নেয়। কিন্তু সবসময় মানে সবসময় যে মানে এটা ডিমের উপর ডিপেন্ড করছে, এন্টিটির উপর, সরি এন্টিটির উপর ডিপেন্ড করছে যে সেটা কিরকম এফেক্ট করবে। যেমন তোমারটা যেমন শুধুমাত্র অ্যাকচুয়ালি ওটার সাথে তোমার অ্যাকচুয়ালি কিন্তু মানে ওর জন্য যে স্লিপ প্যারালাইসিসটা হতো না, না। তোমার যখন মানে ওটা নেগেটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি মানে সবাই বলে নেগেটিভ মানে ভাইব, একটা নেগেটিভ একটা অরা, মানে যে একটা মানে ইভিল একটা, ওর যে থটটা আছে বা ওর যেটা ইন্টেনশন দ্যাট ইজ ইভিল। ইভিল। তো সেটা যখন তোমার ঘরের উপর দিয়ে যাচ্ছে দেন তোমার ডিস্ট্রেস হচ্ছে অনেক বেশি। আর ও কিন্তু তোমার মা বাবার ঘরে যেত না, কারণ তারা দুজন একসাথে আছে, তো নর্মালি ডিস্ট্রেস ওরমভাবে হয় না, বা একজন অপরজনকে জাগিয়ে দিতে পারবে স্লিপ প্যারালাইসিস থেকে। তুমি একা থাকতে তোমার ডিস্ট্রেসও দেখতে পেতো, ফিল করতে পারতো, কারণ যখন মানুষ স্লিপ প্যারালাইসিস হয় তখন যে ওয়েভটা থাকে ওটা অনেকটা ওই জিমের ডেল্টা ওয়েভের মতনই মানে মোটামুটি সেম হয়। একদম। তো সেই ওয়েভ ওরা তো এনার্জি দিয়ে তৈরি, ঠিক আছে? তো ওরা ওয়েব বুঝতে পারে ইজিলি যে কে কীরকম থট, তো তোমার থট প্রসেসটা দেখতে অ্যাকচুয়ালি তাই জন্য তোমার উপর চলে যেত, তোমাকে আরও বেশি ভয় দেখাতো। কিন্তু ওর কোনো এরকম ইন্টেনশন ছিল না যে তোমার লাইফ এনার্জি সাক করবে, বা সে তার যদি সেটা হতো তাহলে তুমি ঘুম থেকে ওঠার পর অনেক বেশি টায়ার্ড ফিল করতে, বাট সেটা তোমার মধ্যে হয়নি। তো সেই কারণে ওর ওই সাক করার পাওয়ারটা ছিল না, এনার্জি সাক করার, বাট ও ভয় দেখাতো বা এরকম জিনিস করতো যাতে তুমি আরও ডিস্ট্রেসে যাও, তোমার মেন্টাল হেলথ স্যানিটি যাতে তোমার আরও ডাউন হয়। Down এটাই ওর মেন, আর এটা ওকে কি করতে হচ্ছিল। পাঠানো হয়েছে আর ওর মধ্যে কি এবিলিটি আছে সেটার উপর ডিপেন্ড করে না। আমি ওকে পাঠালাম কিন্তু সাক করার জন্য, কিন্তু সাক করার এনার্জি নেই জন্য হ্যাঁ। পারবে না করতে। তো এই জিনিসটা আছে, তো অ্যাকচুয়ালি সেই কারণে তোমার স্লিপ প্যারালাইসিসটা বেড়ে যেত, যেহেতু তুমি মানে নিজেও একটা সাইকিক, সেই আর সেই জন্য তোমার এনার্জিটা মানে তোমার সাইকিক এবিলিটিটাও বেড়ে গেছে, দুটোই একসাথে কাজ করেছে। তো ও বুঝতে পারছে, তো ও সেই জন্য তোমাকে ডিস্ট্রেস আরো বেশি করছে, আর তুমি ওইটা থেকে থেকে মানে প্র্যাকটিস করতে করতে তোমার মধ্যে সেই সাইকিক এবিলিটিটাও বাড়ছে। তো এই জিনিসগুলো একটা হয়। স্লিপ প্যারালাইসিসটা মানে সাইকোলজিক্যাল প্রবলেমও হতে পারে বা প্যারানর্মাল প্রবলেমও হতে পারে, তাই কি? অ্যাকচুয়ালি হিসেব মতো স্লিপ প্যারালাইসিস ঘটনাটা সম্পূর্ণভাবে সাইকোলজিক্যাল, আচ্ছা। ঠিক আছে? স্লিপ প্যারালাইসিস আরেকটা কারণে হয়, যে মানে ধরো মানে এক্সাম্পলটা এরকম যে মানে জিনিসটা সাইকোলজিক্যাল, মানে জিনিসটা তোমার ব্রেন করাচ্ছে কিন্তু রিজল্টটা প্যারানর্মাল। ফর এক্সাম্পল তুমি ঘুমোচ্ছ, ডিপ স্লিপ থেকে রেমের মধ্যে যায়, ডিপ স্লিপ থেকে তো উঠে যায় না, ধুম করে রেমে আসে না, একটা ট্রানজিশন হয়, কিন্তু ভূমিকম্প আসছে, দেন তোমাকে ব্রেন ওই সিগন্যাল পাঠাতে উঠে যায়, কিন্তু তোমার বডি সেই সিগন্যালটা নিতে পারে না, তো তখন ডিপ স্লিপে আছে, তুমি চোখ খুলে দিলে, তুমি হঠাৎ দেখছো ঘর একটা স্লিপ প্যাটার্ন ভাইব্রেট করা, ঠিক আছে? তো ধরো জাপানে এই সিমটমটা হচ্ছে, তো ভূমিকম্প মানে প্রায় হয়, তো ভাববে যে ব্রেন ভাইব্রেট করছে, ভাইব্রেট করছে, কিন্তু আসলে আমাদের ব্রেন সিগন্যাল দিচ্ছে উঠে পড়ো, যা এটা একটা রিয়েল হতে পারে, মানে ফিজিক্যাল ওয়ার্ড হতে পারে, এটা একটা সাইকোলজিক্যাল ওয়ার্ড হতে পারে, এটা একটা তোমার সুপার ন্যাচারাল। ব্রেন তোমাকে সিগন্যাল দিচ্ছে উঠে পড়ো। স্লিপ প্যারালাইসিসটা ওটাই হচ্ছে যখন তুমি উঠতে পারছো না। সবসময় যে সবাই এন্টিটি দেখে তা না, কিন্তু যখন যারা দেখে তখন তারা ওই রকমই এন্টিটি দেখে, একদম একদম exactly. সবার এক্সপিরিয়েন্স Same, সেম। হ্যাঁ, সেম same. সেম হয়। তো বেসিক্যালি স্লিপ প্যারালাইসিস জিনিসটা এমন না যে সুপার ন্যাচারাল, ঘটনাটা সুপার ন্যাচারাল, ঘটনা আমার বডি করাচ্ছে, এমন না তোমার কেউ তোমাকে কন্ট্রোল করে পাপাটের মতো তোমাকে করছে না, কোনো এন্টিটি সেটা ক্ষমতা নেই, না। ঠিক আছে? বাট স্লিপ প্যারালাইসিসের রিজনটা সেটা প্যারানর্মাল হতে পারে, ঠিক আছে? এই একটা ব্যাপার। অনেক সময় লুসিড ড্রিম থেকেও স্লিপ প্যারালাইসিস হয়, বিকজ এটা ছোট বলে রাখি, অ্যাকচুয়ালি মানে আমাদের এখানে তো জম্বির কনসেপ্টটা নেই আমাদের ইন্ডিয়াতে, বাট জম্বির কনসেপ্ট যেখানে যেখানে আছে, মানে মিশরের মমি একটা জম্বি রিলেটেড, একদম। ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি আফ্রিকান, সাউথ আফ্রিকান বা আফ্রিকান কান্ট্রিতে আছে, ভোডো বলে হ্যাঁ, ভুডু। ভোডো একটা যে ওখানে যে রিলিজিয়ান, ওই রিলিজিয়নে আছে। তো ওদের থিওরি অনুযায়ী আমাদের বডিতে আই থিঙ্ক কারো কারোর মধ্যে দুটো পার্ট থাকে, কারো কারোর মধ্যে তিনটে পার্ট থাকে, ঠিক আছে? মানে আমাদের যেটাকে স্পিরিট বলছি, স্পিরিটটা তিনটে পার্টে ভাগ করা থাকে। আচ্ছা। একটা বডির মধ্যে তিনটে টাইপের স্পিরিট থাকে, একটা হলো তোমার কনসিয়াসনেস যেটা তুমি, একটা হলো যেটা তোমার বডিকে চালায়, আর একটা ভুলে গেলাম, কিন্তু এই দুটো মেইন, আর একটা থাকে, অনেক জায়গায় তিনটে যেখানে বলছি না, আর একটা থাকে। আর যেটা মিশরে যেটাকে বা এবং কা বলে, মানে আমাদের বা আর কা থাকে, কোন বাটা বোধহয় বাটা বোধহয় মানে স্পিরিট, আর কাপা আমি ভাইস ভার্সা হবে, উল্টে যেতে পারে, কারেন্টলি আমার কাছে এটা নেই বলে, আমি ডেসক্রিপশনে কেউ চাইলে বা
ছোট টপিকে আমি বলে দিতে পারি। তো বেসিক্যালি একটা কনসিয়াসনেস যেটা তোমার মানে যে বডি যেটা চালাচ্ছে সে একটা কনসিয়াসনেস, বাট যেহেতু বডিকেই চালাচ্ছে, আর যেটা সোল, যেটাকে আমি কনসিয়াসনেস বলছি, ও মানে একটা থেকে আরেকটা চলে যায়। মানে বডির অ্যাকচুয়ালি নিজের একটা কনসিয়াসনেস আছে। তো অ্যাকচুয়ালি যখন যদি কেউ লুসিড ড্রিমিং করে বা যদি কেউ অ্যাস্ট্রাল প্রজেকশন করে, দেন তার স্পিরিটটা মনে করো কনসিয়াসনেসটা বডি থেকে বেরিয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়াল যখন কনসিয়াসনেস, আমি কি বলেছি যে পসেশন কতক্ষণ পসিবল না, যতক্ষণ মানুষটা জীবিত আছে একদম। বা যতক্ষণ সোল বডির মধ্যে আছে। যদি মানুষ অ্যাস্ট্রাল প্রজেকশন করে, দেন একটা সোল স্পিরিট ওই বডির মধ্যে ঢুকতেই হ্যাঁ, পারে। ঢুকতেই পারে। যদি সেরকম কোনো জিনিস ওর মধ্যে ঢোকার চেষ্টা করে বা যদি বডিকে হার্ম করার চেষ্টা করে, দেন বডির মধ্যে যে স্পিরিচুয়াল এনার্জিটা আছে, বডির মধ্যে যে যে মোটর এনার্জিটা আছে, সে কি করে, সে ব্রেন, আমি তাকে ব্রেনই বলবো, সে ওই চালাচ্ছে, সে তখন সিগন্যাল দেয় তোমাকে ফিরে আসার জন্য। সেই একটা কারণেও স্লিপ প্যারালাইসিস হয় অ্যাস্ট্রাল প্রজেকশন থেকে, কারণ তুমি অ্যাস্ট্রাল প্রজেকশন করছো কিন্তু তোমার অ্যাকচুয়ালি ফিরে আসার কথা, কারণ ও অ্যাকচুয়ালি থ্রেটটা ফিল করছে। এটা খুব একটা ভালো এক্সপ্লেনেশন, কিন্তু এটা খুব হুম, এটা হয়, ঠিক আছে। তো এবার তো তোমার তো বললাম, এবার স্লিপ প্যারালাইসিসটা অ্যাকচুয়ালি তোমার ক্ষেত্রে কেন ঘটেছে, বিকজ তোমার স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং এর দরকার ছিল, ঠিক আছে। আমার ক্ষেত্রে এটা আমার স্লিপ প্যারালাইসিস ঘটেনি, কিন্তু এটা একটা আমার মানে স্লিপ, মানে পুরো একদম ফুল আমার পুরো শাটডাউন যেটা হয়, মানে অ্যাকচুয়ালি বডি সাইকিক এনার্জিটাকে ডেভেলপ করার জন্য বডির মধ্যে অনেক চেঞ্জেস আছে। তো সেটার জন্য এই বিভিন্ন স্লিপের মধ্যে দিয়ে যায়। তো কারো স্লিপ প্যারালাইসিস হয়, কারো লুসিড ড্রিমিং হতে থাকে, কারো ফুল নাইটমেয়ার বা ড্রিম হতে থাকে। আমার ক্ষেত্রে সেটা হয়েছিল মনে আছে, তখন আমি মানে ছোট ছিলাম, অনেক ফোরে পড়তাম, আই থিঙ্ক 3-4 পড়তাম, ঠিক আছে। তখন আমি মানে আমাদের ওখানে জমিতে না, যারা একটু মফস্বল বা গ্রামের দিকে থাকে তারা গেস করতে পারবে যে যে চাষের জমিগুলো থাকে তারা সেগুলো বর্ষাকালে পুরো জল হয়ে যায়, জল জমে যায়। আর যখন বৃষ্টিটা আস্তে আস্তে মানে জলটা নেমে যায়, তখন অনেক, যেহেতু আল কাটা থাকে খাতে, সেখানে জলটা জমে থাকে, যেহেতু আলগুলো উঁচু থাকে না, তো ওর মধ্যে অনেক মাছ আটকা পড়ে যায়। তো আমরা কি করতাম, ওই জলটা ছেঁচ করে মানে জলটা বাইরে ফেলে ওর মধ্যে থেকে মাছগুলো ধরতাম। তো এরকম করতে করতে আমি আমার দাদার বন্ধুরা একটা জায়গায় মাছ, দাদা আমার অনেক অনেক বড় ছিল, আমার থেকে 8-10 বছরের বড়, তার সাথে আমি গেছিলাম। তো ওই জলের মধ্যে আমি খেলে বেড়াচ্ছিলাম, তার একটু, ওরা একটু দূরে ছিল, আমি তার থেকে মনে করো 500-600 মিটার দূরে আমি খেলে বেড়াচ্ছিলাম জলে, কম কম জলে, ঠিক আছে। তো ওখানে একটা মানে বাড়ি আছে ওই চাষে জমি, ওটাকে আমরা বলতাম ভগ্গাবুড়ির বাগান, ঠিক আছে, মানে এটা উইচ উইচের ভগ্গাবুড়ির বাগান বা ছোট একটা বাগান ছিল, আর একটা ছোট বাড়ি ছিল, ওটা বুড়ি থাকতো, ওটাকে বলা হতো উইচেস হাউস, ঠিক আছে। তো ওখানে কেউ আম পাড়তে গেলে বা বুড়িটাকে বলা হতো বুড়িটাকে, অ্যাকচুয়ালি এটা সুপারস্টিশন আর কিছু, কার্স করা হতো। তো এবার আমি যখন ওই বাড়িটার কাছে গেছিলাম, খেলতে খেলতে কাছে গেছিলাম বাড়িটা, মানে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার থেকে মনে করো আরো 500 মিটার দূরে বাড়িটা, আমি দাঁড়িয়ে থেকে 500 মিটার দূরে, বাড়িটা আমার থেকে 500-400-500 মিটার দূরে, অনেকটাই দূরে, কিন্তু আমি দেখতে বাড়িটা কি পাচ্ছি। অ্যাকচুয়ালি খালিই থাকতো, নাকি না, ওখানে ওখানে থাকতো না, কেউ? প্রথমে বুড়িটি বুড়ি থাকতো, থাকতেন। কিন্তু পরে না, পরে আমি যখন ছিলাম তখন বাড়িটা খালি, তখন বুড়িটা মারা গেছে, তখন আর আচ্ছা। বুড়িটা থাকতো না, ঠিক আছে। তো ওখানে কিন্তু গাছপালা সব ছিল, এরকম বাড়িটা এক্সিস্ট করতো। তো আমি যখন বাড়ির কাছে গেছি, আর আস্তে আস্তে কাছে যাচ্ছি, আমার কিছু মনে নেই, হঠাৎ করে কি হলো, চোখের সামনে সব অন্ধকার, ঠিক আছে। এবার আমি তখন ঘড়ি নেই, কিছু নেই, কিন্তু আমি কতক্ষণ পরে উঠেছি আমি জানি না, হয়তো এমন না যে আমি অনেকক্ষণ পরে উঠেছি, বিকজ তাহলে সবাই খোঁজাখুঁজি করতো, এমন না, ম্যাক্সিমাম 5-10 মিনিট হবে, ওটা 5-10 মিনিট মানে আমি ম্যাক্সিমাম বলছি, দ্যাট ইজ নট, আমার মনে হয় না অত পসিবল। কিন্তু আমি যখন উঠছি, তখন আমি মানে দেখছি, মানে শুয়ে আছি আমি জলের মধ্যে, আমার মানে যেহেতু কম জল, তো আমার মানে এই কান মুখ দিয়ে ঢোকেনি, কিন্তু মানে জল আছে, হ্যাঁ, তো এরকম জল আছে, কানের মধ্যে জল ঢোকেনি, ঠিক আছে, এরকম মুখ টুক এরকম এত অব্দি জল আছে, মাথায় এত অব্দি জল, আমি জলের মধ্যে শুয়ে আছি, ঠিক আছে। এবার আচ্ছা, জামা কাপড় সব ভিজে গেছে, এবার আমি জল থেকে উঠলাম, এটা আমি কিছু বলিনি, কারণ আমি মানে সেই কিছু করে না, আমি কিছু ভাবতে পারছি না, কিছু করতে পারছি না, আমি জানি না কি কি আমি না আমি, এটুকু আমার মনে আছে। তখন সোজা আমি মাছ ধরার করে চলে গেলাম, আমি কিছু বলিনি ওদেরকে, ও চলে এলাম, তারপরে ওরা মাছ ধরছিল, আমি, তারপর বাবা আসলো বিকেলবেলা 4টে-5টে, এই ঘটনাটা ঘটেছে দুপুরবেলা, 3টে, 2-3টে ওরকম নাগাদ, হ্যাঁ। তো আবার কিছুক্ষণ থাকলাম, তারপর আমার বাবা আসলো, এসে আমাকে বাড়ি নিয়ে গেল। ওদিন রাত থেকে আমার পেটে অসহ্য ব্যথা, আর এই পেটে ব্যথা হতো সারাদিন, আমি ঠিক আছি, ঠিক আছে, শুধুমাত্র যেই সূর্য অস্ত গেল আমার পেটে ব্যথা শুরু, কোনো কারণ নেই, কোনো ডাক্তার দেখানো হয়েছে, মাল্টিপল ডাক্তার দেখানো হয়েছে, অনেক ওষুধ খেয়েছে, কেউ কোনো কিছু টেস্ট হয়েছে, অনেক টেস্ট হয়েছে, কিছু ধরা পড়েনি, কোনো কিছু হয়নি, হ্যাঁ। এটা আমার মানে আমার প্যারেন্টসরাও জানে, কিন্তু এই যে আমি জলে পড়ে গেছিলাম, এটা অনেক পরে জানে, যে কারণ এটা বললে মার খাবো তো বাড়িতে না, জলে, আর আমাকে মাছ ধরতে যেতেই দেবে না, মানে কি হ্যাঁ। হবে না হবে যেতেই দেবে না, বাইরে বেরোতে দেবে না, তো এটা হয়েছিল। তো আর তারপর 1 মাস আমি বাড়ি থেকে বেরোতেও পারিনি। তো এরকম হতো, তো পেট ব্যথা করতো, ডাক্তার দেখিয়েছি, আমাদের ওখানে বড় বড় ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু করতে পারেনি, হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, অ্যালোপ্যাথি খেয়েছি, কিছু করতে পারেনি।
টুকটাক ঝাড়ফুঁক গ্রাম, মফস্বলের গ্রাম, আমরা মফস্বলে থাকি, আমাদের পাকা বাড়ি। তো কেউ কিছু করতে পারেনি। 1 মাস এক্সটেন্ড করেছে, 35, 32, 33 দিন অটোমেটিক ঠিক, অটোমেটিক একদিন উঠলাম ঠিক, আর কিছু নেই। এবার তারপরের থেকে আমার লাইফে অ্যাকচুয়াল সাইকিক চেঞ্জগুলো হতে থাকলো। ভিশন দেখা, ঘুমের মধ্যে সব লুসিড ড্রিম করা। আমি প্রথম যে লুসিড ড্রিম অ্যাকচুয়ালি করতাম, আমি উড়ে বেড়াতাম, মানে আমার খুব ভালো, আমি যেখানে আমার ওইটা হয়েছিল আমি অ্যাকচুয়ালি তার উপরে উড়ে বেড়াতাম, মানে পুরো আমি ওইখানে যেতাম, ওইখানে এরকম জল, আর আমি ওই রাস্তা ছিল, মনে করো রাস্তার অনেক অনেক বড়, মানে ফাঁকা ফাঁকা মাঠ, পুরো চাষের জমি, আমি রাস্তা থেকে লাফ দিতাম, গিয়ে উঠতাম, ঠিক আছে। এবার যেহেতু Lucid আমার dream এ। লুসিড ড্রিম, সেহেতু আমি রাস্তা থেকে লাফ দিতাম খুব ভয় ভয়, কারণ আমার এই জিনিসটা থাকতো, আমার মাথায় আছে এটা তার আছে অনেক, উঠলে তারের লেগে যাবে, তাই আমি অনেক সাবধানে উঠতাম, আমি ভাবছিলাম মাঠের মাছ একটু এগিয়ে উঠতাম, রাস্তা থেকে উঠতাম না, এই আমার থাকতো। তো রিসেন্টলি আমি অনেক কাজের চাপের মধ্যে দিয়ে গেছি, তাই আমার এখন আর মানে ওই লুসিড ড্রিম ওরা আমি আর জিনিসটা এখন পাই না, কারণ লুসিড ড্রিম করার জন্য তোমার কন্টিনিউয়াস স্লিপ দরকার, অনেক পারফেক্ট ইয়ে দরকার। তো ওই টাইমে আমার কন্টিনিউয়াস স্লিপ গেছিলো, তো আমার মানে লুসিড ড্রিমটা আমার তখন স্টার্টিংই অনেক বেশি কন্ট্রোলে ছিল। তো এটা আমার মধ্যে হয়েছিল, তারপর থেকে আমার মধ্যে সাইকিক আস্তে আস্তে ডেভেলপ হয়। তো তোমার ক্ষেত্রে মানে ওই স্লিপের মধ্যে থেকে তোমার অ্যাওয়েকনিং হয়েছে, আমার ক্ষেত্রেও সে একটা মানে ব্লাইন্ড পুরো ব্ল্যাক আউটের মধ্যে থেকে আমার মধ্যে অ্যাওয়েকনিং হয়েছে। এটা আমার, তোমার যেহেতু অনেক পরে হয়েছে, বাট আমার সেটা অনেক অনেক ইয়ং আগে, এজে হ্যাঁ। হয়েছে। মানে তোমার পুরো শাটডাউন থেকে একদম সবগুলো আবার সব রিস্টার্ট হয়ে রিস্টার্ট গেছে। হয়ে গেছে, মানে বইটাকে কারণ রিস্টার্ট করা দরকার হয়েছে। তো এই জিনিসটা হয়েছে, আর তোমারও তো একটা এরকম একটা মানে স্টোরি আছে। হ্যাঁ, আমার এরকম একটা এপিসোড আছে, মানে কোনোটা একটা না, লুসিড মাল্টিপল ড্রিমিং এপিসোড। বা স্লিপ প্যারালিসিস নয়। মানে জিনিসটা হলো এটা, তাও বলছি 11 বছর আগের কথা হবে। যখন আমার ওর সাথে পরিচয় হয়েছিল তার কিছু সময় পরের ঘটনা বলছি। আহ, ওই সময় কি হতো মানে 11 বছরের বেশি, তাহলে সেই জন্য হ্যাঁ ওই টু হবে থাউজেন্ড বলছি, 11, 2012 টুয়েলভ, হ্যাঁ ওই হবে 11-12 বছর টু হবে। থাউজেন্ড টুয়েলভে এটা হয়েছে। তো ওর সাথে পরিচয় হওয়ার কিছুদিন পরের ঘটনা। মানে কি হতো যে রাত্রিবেলা ধরো আমি যে ঘুমাতাম, এবার তার কিছুক্ষণ বাদে মানে একটা স্বপ্ন দেখতে শুরু করলাম। ঠিক আছে, প্রথমেই যে কিছু ভয়ের ব্যাপার ছিল সেটা নয়, কিন্তু স্বপ্ন যেটা দেখতাম সেটা সবসময় ওকে নিয়ে দেখতাম, যেটা মানে একটা ওর একটা একটা ব্যাড ইমেজ, ঠিক আছে, ও একটা খারাপ কিছু করছে, মানে এমন কিছু ঘটনা যেগুলো ওর একটা খারাপ ইমপ্রেশন আমার মধ্যে তৈরি করছে। ঠিক আছে, এইগুলো হলো ফার্স্ট স্টার্টিং। না, সেটার আগে তুমি বলো যে মানে যখন স্বপ্ন আমাকে বলে, তখন হয়তো অনেকদিন পরে বলে, তোমার হয়তো খেয়াল নেই, মানে বলতে ভুলে গেছো, সেই জিনিসটা হতো যে মানে যে জায়গাটা, মানে স্বপ্নের মধ্যে যে জায়গাটা দেখানো হতো, কখনো মানে সমুদ্রের পাড়, কখনো একটা মানে পুরো একটা মানে সবকিছু ভাঙা পুরো এরকম জায়গাটা, মানে জায়গাটা অ্যাকচুয়ালি ওই মানে পার্গেটরি টাইপের, মানে কোনো লাইফ নেই ওখানে মানে। আমি ম্যাক্সিমামই ওয়াটার ওয়াটার সাইডই দেখতাম, মানে এটা ট্রু, ম্যাক্সিমাম ওয়াটার সাইড দেখতাম। আর তখন আমার কোনো মানে যে ওর যে একটা প্যারানর্মাল একটা অ্যাঙ্গেল আছে, বা ওর যে এই ধরনের কোনো এবিলিটিস আছে বা কিছু, এগুলো আমার কিন্তু কোনো আইডিয়া ছিল না, কারণ ও কিন্তু আমায় কোনো কিছু বলেনি তখন। স্টার্টিং এ তো হ্যাঁ, তখন কিছু একটা আমাদের এই নিয়ে কোনো আলোচনাও হয়নি, বা এত ভাস্ট আমাদের কোনো কমিউনিকেশন হয়নি নিজেদের লাইফ সম্পর্কে যে আমি এত কিছু জানি। তো আমার কোনো আইডিয়াই ছিল না। কিন্তু আমি এই জিনিসটা মানে এরকম একটা ড্রিম আমার প্রায় মানে রোজ রাতে বলবো না, বাট স্টিল আমি খুব ফ্রিকোয়েন্টলি এই জিনিসটা আমার শুরু হলো। তারপরে যেটা শুরু হলো, যে আমি দেখতে থাকলাম যে ড্রিমের মধ্যে ও আমাকে অ্যাটাক করছে। মানে ফার্স্টে বুঝতে পারিনি ও অ্যাটাক করছে, আমি দেখছি কেউ আমাকে একটা কিছু হার্ম করতে চাইছে, একটা অ্যাটাক করছে। যখন সেই জিনিসটা ক্লোজ হতে থাকে ফেসটা, আমি দেখি ও, ঠিক আছে, এবং এটা রোজই রাতে আমি যখন দেখছি অ্যাটাক করছে, আমি দেখছি ওই আমাকে অ্যাটাক করছে। এবং আমি একই জিনিস দেখছি, মানে ও আমাকে খারাপ করতে চাইছে, মারতে চাইছে, আমি লিটারালি পালাচ্ছি, মানে ছুটছি আমি ওর থেকে, মানে ভয় পাচ্ছি, এটা মনে হয় এরকম বলছে যে ব্যাপার। ছুরি নিয়ে তারা করছে, হ্যাঁ এক্স্যাক্টলি, নাইফ ছুরি সে নিয়ে স্ক্রিমে যেরকম ছুরি নিয়ে আমাকে তারা করে, এরকম ভাবে এরকম করে ছুরি ছুরি নিয়ে নিয়ে তারা করছে দৌড়াচ্ছে, আর আমি দৌড়াচ্ছি, পালাচ্ছি। ঠিক আছে, আমি সমুদ্রের পাড়ে বিচ দিয়ে, তো পুরো আমি হরর, মানে হরর। এবং বিচ সাইডটা অ্যাকচুয়ালি মানে আমার ইমাজিনেশনে তখনকার কথা বলছি, বিচ সাইডটা আমার একটা মানে একটা ভালো ইমাজিনেশনে ছিল। ঠিক আছে, সেই জিনিসটাকে একটা খারাপ ভাবে, মানে যেটা আমার একটা ভালো একটা আমার ভিশন, সেই আর আমার একটা ভিশনটাকে একটা খারাপ সাইট বানিয়ে তার মধ্যে মানে ও যেও একটা আমার কাছের মানুষ, একটা ভালো জিনিস, সেটাকে আবার একটা খারাপ ইমেজ তৈরি করে, মানে
মানে রোজ আমি যে উঠছি, মানে আস্তে আস্তে কি হতো, আমি ওকে রিয়েল লাইফে অ্যাকচুয়ালি ভয় পেতে শুরু করলাম। মানে যেহেতু আমি দেখছি ড্রিমে ও কন্টিনিউয়াসলি আমাকে হার্ম করছে, আমি অ্যাকচুয়ালি ওকে ভাবছি যে হ্যাঁ ও হয়তো আমাকে হার্ম করতে চাইছে, ও হয়তো ভালো না, ও খারাপ চাইছে, আমি অ্যাকচুয়ালি ওকে ভয় পাচ্ছি রিয়েল লাইফে। যেটা ও মানে অ্যাকচুয়ালি বুঝতে পারছে যে মানে আমার মধ্যে একটা আড়ষ্টতা তৈরি হচ্ছে, একটু অন্যরকম ব্যাপার। তখন তারপরে গেলে তো ওই যে কি হচ্ছে, এত চেঞ্জেস কেন হচ্ছে, কি ব্যাপার, তখন আমি ওকে বলি যে আমি রোজ রাতে না এরকম দেখছি, তুমি আমার এরকম ক্ষতি করতে চাইছো, মারতে চাইছো, আমি পালাচ্ছি, আমি ভয় পাচ্ছি। তখন ও আমাকে যে ওর যে অ্যাঙ্গেলটা, তখন ও আমাকে বলে। তার আগে কিন্তু আমি জানতাম না, ওকে আমি যখন বলি তখন ও আমাকে ওর অ্যাঙ্গেলটা বলে। এবং তারপর থেকে আমি যখন মানে সেই নাইটমেয়ার গুলো দেখি, তখন আমি দেখতাম যখনই ও আমাকে অ্যাটাক করতে আসছে বা ও আমার কোনো ক্ষতি করতে আসছে, তখন এরকম একটা হোয়াইট একটা গাউনে, মানে কাইন্ড অফ লাইক, মানে আমাদের না যেরকম একটা ফেয়ারি অ্যাঞ্জেলের, মানে যেরকম সবার একটা পার্সপেক্টিভ থাকে, ভিশন থাকে, আমার আগে ছিল, এখন নেই যদিও, মানে সেরকম একটা কেমন একটা ডানা কাটা পরি টাইপের মতন পুরো একদম হোয়াইট গাউনে একদম পুরো কেউ একটা আসছে, ঠিক আছে, সে এসে আমাকে সেভ করছে, ঠিক আছে, সে, এটা সেম না, সে বলতো যে আমার হ্যাঁ সাথে আমার সাথে কাম উইথ চলো, মি। আমার সাথে এ করো, মানে সে আমাকে ওই জায়গাটা থেকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছে কাইন্ড অফ। মানে তখন আমি বুঝতে পারিনি মানে কে বা কি, আমি তখন তাকে আমি চিনতাম না বা জানতামও না সে কে। তারপর আমি সেটাও ওকে বলি যে এরকম হচ্ছে, এবং আগে আমি শুধু ওটুকু দেখতাম, এবং এখন আমি দেখছি যে কেউ আমাকে এরকম এসে আমি সেই জায়গাটা থেকে রেস্কিউ করছে, ঠিক আছে, এরকম একটা হোয়াইট এরকম পুরো গাউনে, এরকম পুরো সুন্দর দেখতে, একদম পুরো একদম অ্যাঞ্জেলের মতন দেখতে। তো তখন ও আমাকে বলেছিল অবশ্যই যে সে কে না কি, তো সেটা আমি অবশ্যই বলছি না, বাট এই ছিল ব্যাপার। এবং তারপরে আস্তে আস্তে না এই যে এপিসোড গুলো, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়, এগুলো তারপরে আর কন্টিনিউ হয়নি, এখন তো হয়ই না। বাট এই যে জিনিসটা হয়েছে এই এপিসোডের কিছুদিন পর থেকে, আমি মানে আমার মধ্যে যে একটা কিছু, মানে একটা সাইকিক কিছু চেঞ্জেস আসছিল, সেটা আমি তারপরে ফিল করি। কারণ তারপর থেকে যেটা হচ্ছিল যে আমি কোথাও গেলে, কোনো প্লেসে, সে জায়গাটার একটা আলাদা একটা মানে ভাইব পাচ্ছিলাম একটা, যেটা আমি আগে তো কখনোই হতো না, আগে জাস্ট যেতাম, মানে জায়গাটায় জাস্ট যেতাম যেতাম, দ্যাটস ইট, সেটার প্রতি আর আমার কোনো আলাদা ভাবনা চিন্তা ছিল না। আর তারপর থেকে যেটা হচ্ছিল, কোথাও গেলে মানে সেই জায়গাটার ভাইবটা ভালো না খারাপ, সে জায়গাটা কিরকম, সেই জায়গাটা মানে মানে তখন তো নেগেটিভ পজিটিভই বলতাম, তখন বলতাম তো এটা, এই জায়গাটা পজিটিভ, এই জায়গাটা নেগেটিভ, এখানে গেলে ভালো লাগছে, এখানে গেলে ভালো লাগছে না। এবং তারপরে আস্তে আস্তে এগুলো আমি মানে মানুষদের সম্পর্ক ফিল করতে শুরু করলাম যে এর একটা খারাপ অরা আছে, এ বা একটা কাউকে দেখলে, এখন যেমন হয়, এখন জিনিসগুলো অনেক মানে অনেক ইমপ্রুভ করে গেছে, এখন যেমন দেখলে এ ভালো না, না এ ঠিক না, তুমি এর সাথে মিশো না, এর সাথে জিনিসটা ঠিক হবে না, এটা সেটা সার্থক অবভিয়াসলি জানে। তো এটা মানে দেখলে এটা এমন না তার সাথে আমাকে অনেকক্ষণ বসে কথা বলতে হবে, গল্প করতে হবে, তারপরে জানতে হবে, সেটা না, একটা সে এসে দাঁড়ালেই আমার একটা না, হবে না, চলবে না, মানে এরম একটা। এবং এটা অ্যাকচুয়ালি ঠিক হয়েছে, ও জানে এগুলো অ্যাকচুয়ালি হুম, ঠিক হয়েছে। হয়, হ্যাঁ। তো সেই জিনিসটা আমার মধ্যে চলতে থাকে, যার ফলে কোনো ইনভেস্টিগেশনে গেলে, কোথাও গেলে, মানে ইএমএফ মিটার বা আমাদের ডিভাইসেসে যা আসছে আসছে, বাট স্টিল ও আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে কিছু বুঝতে পারছো, তোমার কি মনে হচ্ছে এখানে কিছু আছে, বা তুমি এর মধ্যে কোন জায়গাটায় তোমার মনে হচ্ছে আছে, বা আমি যদি ফট করে বলি তুমি তো ওখানটা দেখো তো, বা তুমি ওটার মধ্যে একটু দেখো তো, তখন ও ডেফিনেটলি সেখানটাকে চেক করে। কারণ ও জানে আমার মনে হয়েছে, মানে হয়তো আমি কিছু এটা দেখেছি ওটা দেখেছি সেটা না, বাট আমার ওই জায়গাটা মনে হয়েছে, মানে ওখানে কিছু একটা হয়তো আমাকে হিট করেছে, মানে যেটা আমি নিজেও জানি না কি হিট করেছে, বাট কিছু একটা হিট করেছে। তো তারপর থেকে এই জিনিসগুলো ইয়ে হয়ে গেছে। কন্ট্রোল চলে হ্যাঁ, এসেছে। এখন একটা কন্ট্রোলড ওয়েতে চলে। বেসিক্যালি আমাদের মানে সবার ক্ষেত্রে এখন এটা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি কারোর লাইফে যদি এরকম হতে থাকে প্যারানর্মাল কারণে, খুব এটা মানে এটা একটা মানে কি বলবো, এর ফলে যেটা হবে সেটা মোস্ট প্রবাবলি মানে হি অর শি উইল অ্যাওয়াকেন অ্যাজ এ সাইকিক, মোস্ট হুম। প্রবাবলি। তো ঠিক আছে। আর স্লিপ প্যারালাইসিসের যে একটা জিনিস হয়, যে অনেকে বলে, শুনেছি আমি, জানি না তোমার ক্ষেত্রে কি হয়েছে, সবাই বলে যে যদি মানে এরকম চিত হয়ে শোয় তাদের স্লিপ প্যারালাইসিস হ্যাঁ, বেশি হয়। অনেকে বলে, তোমার কি হ্যাঁ।
তাই হয়েছে নাকি তুমি একদম। কাত হয়ে শুয়েছো তখন কাত হয়ে শুয়েছি বেশি, তখন বেশি হয়েছে। তখন বেশি? আমার ক্ষেত্রে তাই হয়েছে, আমি যখন কাত হয়ে শুই তখন ওই চেস্ট ফিল, আমার স্লিপ প্যারালাইসিস ওটা হতো যে চেস্ট প্রেশার হতো, যে ওটা আমার অ্যাকচুয়ালি মানে মনে হতো যে খুব ব্যথা করছে, বা রাত্রেবেলা মনে হয় যে বুকে ব্যথা করছে, কিন্তু তারপরে আমি উঠে পড়তাম, ওটা তো না, তো আর ওঠার পর তো আর কিছু হচ্ছে না, বা আমি যখন পরের দিন ঘুম থেকে উঠে ভাবি যে আমার তো রাতে খুব ব্যথা করছিল সারা শরীরে, কিন্তু এখন তো আর সে ব্যথাটা কিছু নেই, কারণ ওটাই আমার মাসেল স্ট্রেচ করে তাই। আর যখন ব্যথা করে তখন তুমি জেগে যাও, বিকজ তোমার মানে ফিল হয় ব্যথা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি পুরোপুরি জেগে যাও তখন দেখবে ব্যথা করছে না। তো এই জিনিসটা হয়। তো আমরা এটা মানে বলি যেহেতু বাকিগুলো তাও কন্ট্রোল করা যায়, বা ড্রিম স্লিপ ওয়াকিং এর জন্য সম্পূর্ণভাবে ডাক্তার দেখানো দরকার। তো মানে স্লিপ প্যারালাইসিস না একটা ভ্যালিড কারণ থাকে, মানে কেন স্লিপ প্যারালাইসিসটা হয় বডিটা, অ্যাকচুয়ালি মানে বডি প্যারালাইসিসই থাকে। কেন প্যারালাইসিস দরকার? কারণ তুমি স্বপ্ন দেখছো, তুমি যদি বডি যদি প্যারালাইসিস না হয়, দেন তুমি আশেপাশের লোককে হার্ম করবে বা নিজেকে হার্ম করবে বা এরকম হবে। তো আমরা অনেকে দেখি ঘুমের মধ্যে কথা বলছি, ওটাও অ্যাকচুয়ালি মানে একটা স্লিপ প্যারালাইসিসের জিনিস। আর আরেকটা জিনিস হয় যে অনেকে ভয় পেয়ে যায়, ধরো তুমি তোমার স্লিপ প্যারালাইসিস হচ্ছে আর তোমার পাশে কেউ শুয়ে আছে, অনেকে দেখবে মুখ থেকে বলে কেমন তুমি এটা কেমন আওয়াজ করছিলে, ঘ ঘ আওয়াজ করছে, ভয়ঙ্কর আওয়াজ। অ্যাকচুয়ালি কি হয় মানে আমরা তখন হয়তো ভিতরে ড্রিমের ভিতরে আমরা হয়তো খুব চিৎকার করছি বা কিছু কাউকে ডাকার চেষ্টা করছি, আমরা ভাবছি ডাকছি কিন্তু অ্যাকচুয়ালি ডাকছি না, কারণ ভোকাল কর্ডটা তো কন্ট্রোল নেই, না। ও জাস্ট কোনো একটা নড়ছে। তো তখন আমাদের মুখ থেকে এরকম ঘর ঘর আওয়াজ হয়, যেটা অন্যের কাছে অনেক বেশি মানে ইরি, ক্রিপি, ডেমনিক লাগে বা পজেসড লাগে, তো এরকম একটা মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না, অ্যাকচুয়ালি জাস্ট তুমি স্বপ্নের মধ্যে যেমন কথা বলি বলে, হ্যাঁ যেমন ও অনেক সময় রাতেবেলা বললো কি সব কথা বলছো স্বপ্নের মধ্যে, বোঝায় না, কারণ তার কাছে এটা স্বপ্নের মধ্যে মিনিংফুল, কিন্তু যখন যে বাইরে যেটা শুনছে তার কাছে এটা মিনিংফুল না। তো এটা হয়, এটা ন্যাচারাল, এটা আনন্যাচারাল কিছু না, ভয় পাওয়ার কিছু নেই। আর স্লিপ প্যারালাইসিস থেকে মানে ওরকম হুট করে জাগানো উচিত না, মানে তাকে আস্তে 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 তাকে নর্মাল যে কি হচ্ছে বোঝার চেষ্টা করুক, কি হচ্ছে এরকম করার চেষ্টা করুক। আরো একবার করো, ধরো স্লিপ প্যারালাইসিস তুমি দেখছো কাউ খুব ভয় পাচ্ছে, বা তুমি তাকে দেখতে পাচ্ছ, তুমি তখন তাকে মানে সে তো শুনতে পায়, বা তুমি তুমি তাকে তখন সাপোর্ট দেবে, বলবে না ওই ধরো বা কিছু মুখে আওয়াজ করছে, তুমি শুনতে বুঝতে পারছো কি বলছে, তুমি বলবে না ওটা কিছু না, আমি আছি পাশে, এদিকে তাকা, এদিকে আমি আছি, এদিকে দেখ, ওদিকটা থেকে আমার কাছটা চলে আয়, এরকম তখন ও সেটা শুনে ও সেটাকে ইয়ে করার চেষ্টা করবে, মানে ওই সেই কাজটা করার চেষ্টা করবে, তো সে স্লিপ প্যারালাইসিস থেকে বেরিয়ে আসবে সেই মুহূর্তে এমার্জেন্সি কেসের জন্য, ঠিক আছে। আর স্লিপ প্যারালাইসিস আটকাতে গেলে মানে ঘুমের আগে ওরকম মানে খুব এমন কিছু খাবে না যেটা গ্যাস হতে পারে, কারণ একদম। গ্যাস হলে ওটা চেস্ট প্রেশারটা, যেহেতু তোমার মানে লাংস বেশি শ্বাস নেওয়ার চেষ্টা করছে না, বাট অলরেডি তোমার মানে গ্যাসের জন্য বেশি হচ্ছে, এক্সপ্যান্ড হয়ে আছে ওটা পুরোটা। হয়, ঠিক আছে। একদম। তো আরেকটু মানে স্লিপ প্যারালাইসিস দেখা গেছে যে অনেক বেশি হয় মানে স্টুডেন্ট বা যারা অনেক লেট নাইট মেনলি শোয় বা অনেক ইয়ে করে মানে কাজ করে অনেক হ্যাঁ, বেশি, তাদের একদম। মধ্যে হয়, ঠিক আছে। ডিপ্রেশন অ্যাংজাইটি বেশি থাকলে, বেশি থাকলে হয় যাদের আর একটা হয় তোমার নার্কোলেপসি যাদের প্রবলেম থাকে হুম বা এরকম রিলেটেড রিলেটেড হয়। তো স্লিপ স্কিজোফ্রেনিক জিনিসপত্র যারা ফেস করে তারা অনেকেই স্লিপ প্যারালিসিস ফেস করে। ফেস করে। তো প্রিভেনশন করতে চাইলে মানে ঠিকভাবে খাও, শরীরের ঠিক যত্ন নাও, একবার নিজে মানে ঘুমানোর আগে জাস্ট কনসিডার করো যে সারাদিন তুমি কি করলে, তোমার একদম। কোনো ভয় আছে কিনা, তোমার কোনো স্যাডনেস আছে কিনা, জাস্ট নিজের মাইন্ডটাকে একটু প্রসেস করো বসে, যে অ্যাকচুয়ালি কি কি ঘটনা তোমার মাথার মধ্যে আছে, সেগুলোকে নিয়ে শুতে যেও না। এই জিনিসটা হয়, ঠিক আছে, মানে একটু কামনেস। মেডিটেশন যারা করতে চায় আমি প্রেফার করি না, আমি করি না, আমি জাস্ট নিজের সাথে কোশ্চেন অ্যান্সার করি, নিজেকে প্রশ্ন করি, আমি নিজের কাছে অ্যান্সারটা পাই, সিম্পল। যারা ভগবানে মানে বিশ্বাস করে যে ভগবান সব কিছুতে তাদের হেল্প করে, তারা ভগবানকে বলতে পারো ইয়ে করে, ঠিক আছে। ভগবানের এক্সিস্টেন্স নিয়ে কথা বলছি না, এক্সিস্টেন্স আমি বিশ্বাস করি, যারা মনে করে ভগবান তাদের হেল্প করবে, মানে যারা যেটা কমফোর্ট ফিল হ্যাঁ, করে, কাম তারা ফিল যেটা করে, বিশ্বাস করে তারা তারা সেই সেটা জিনিসটা করো। একবার করে যাতে নিজেকে স্ট্রং মানে মেন্টালি স্ট্রং থাকো, মেন্টালি স্ট্রেংথ থাকে। আর ড্রিঙ্ক করে ঘুমোতে গেলেও অনেক সময় হয়, ঠিক আছে। তো ওটাকে লোকে লুসিড ড্রিমিং বলে, ঠিক আছে। সাইকেডেলিক ড্রাগ নিয়ে লোকে বলে যে আমি এই দেখছি ওই দেখছি না, ঠিক আছে, ওগুলো কিছু হয় না, ওটা তুমি আইদার স্লিপ প্যারালাইসিস করছো বা তুমি লুসিড ড্রিমিং করছো। একদম। লুসিড ড্রিমিং কম অ্যাকচুয়ালি স্লিপ প্যারালাইসিসে বেশি করে, তো এগুলো প্রিভেনশন আছে। আর আরও একটা প্রিভেনশন আছে যে অনেকে বুঝতে পারে না যে শুয়ে ঘুমিয়ে আছে না জেগে আছে, জেগে আছে, এটা তো ঠিক হয়। আছে। তো তার মানে মনে করো তুমি লাস্ট মনে করলে তুমি খাচ্ছিলে, এবার তুমি বললে আমি তো খাচ্ছিলাম, তারপর ওখানে বাসনটা রাখলাম, আমি এসে সোফায় বসলাম, না সোফায় বসলাম বা বিছানায় বসলাম, তারপর তুমি দেখছো কেউ একটা ডিমেন দরজার সামনে দাঁড়িয়ে আছে, ডিমনিক এন্টিটি। এবার তুমি মাঝখানে যে তুমি খেয়েছো, ওয়াশরুমে গেছো, ঘুমোতে গেছো, ঘুমোতে গেছো। এই এপিসোডটা তোমার মিসিং, মনে পড়ছে না, সেই জন্য তোমার কাছে তুমি যে ঘুমোতে গেছো সেটা তোমার মনে নেই, তাই তোমার মনে হচ্ছে তুমি এখনো জেগে আছো। তো সেক্ষেত্রে মানে এই এপিসোড হয়তো প্রথমবার হলে সেটা খুবই ভয়ঙ্কর হবে,
সেটা থেকে বাঁচার মানে ওটাই উপায় যে তোমার মানে নিজেকে চিমটি কাটো, নিজেকে দেখো, বা নিজের হাত পা নাড়ানোর চেষ্টা করো। আর যেটা সম্পূর্ণ যে হাতের মধ্যে থেকে হাত ঢুকিয়ে দাও, দেখো যে হাতের মধ্যে থেকে হাত চলে যাচ্ছে কিনা, বা তুমি নিজেকে এরকম করে শক্ত করে ধরার চেষ্টা করো, উঠে দাঁড়ানোর চেষ্টা করো, মানে এমন কিছু করার চেষ্টা করো যেটা তুমি মানে অলরেডি করে নেই। ঠিক আছে, এবার যদি এটা কন্টিনিউয়াস হতে থাকে দেন তুমি মেবি তোমার ঘরে যে ঘড়ি আছে তো ঘড়িতে টাইমটা পড়ার চেষ্টা করো, কটা বাজে, মানে নাম্বার নাম্বার পড়ার নাম্বারটা চেষ্টা করো। বা তোমার যদি হাতে তুমি মনে করো যে আমি ঘড়ি, মানে এমন হয় তুমি হাতে অলওয়েজ একটা ব্যান্ড পরো বা একটা ঘড়ি অলওয়েজ পরে রাখো। আর যখন তোমার এরকম মনে হবে যে তুমি আনসার্টেন, যে তুমি জেগে আছো না ঘুমোচ্ছো, দেন হাতের দিকে তাকাও, দেখো তোমার হাতে কোনো ব্যান্ডটা আছে কি নেই। যদি ঘড়ি থাকে দেখো কটা বাজে। আর তুমি যদি অ্যাকচুয়ালি ঘুমাও তুমি ওগুলো বলতে পারবে না বলতে পারবে না কটা ঠিক। বাজে, তোমার কাছে সব ব্লাডি রাখবে। কারণ দেখবে তুমি স্বপ্নে তুমি কারো মানে স্পষ্ট করে বলতে পারো না তার মুখটা কিরকম ছিল, হ্যাঁ, এক্স্যাক্টলি। বা তুমি বলতে পারো না যে ঘরে কত নাম্বার লেখা, হ্যাঁ ঘরে একটা নাম্বার লেখা ছিল, ভাবো নাম্বারটা কত তোমার বলতে পারো না, নাম্বারটা মনে নাম্বারটা থাকে না। বলতে পারছো না। এই জিনিসগুলো হয়, তো এইভাবে তুমি দেখতে পারো যে তুমি অলরেডি জেগে আছো না ড্রিমে আছো। তুমি যদি জানো তুমি স্লিপ প্যারালাইসিস, তুমি ড্রিমে হচ্ছো, দেন তুমি ধরে, কারণ অনেক সময় লোকে ভাবে যে স্লিপ প্যারালাইসিস হচ্ছে অ্যাকচুয়ালি জাস্ট নাইটমেয়ার। স্লিপ প্যারালাইসিস হওয়ার জন্য তোমাকে চোখ খুলতে হবে, কিন্তু অনেকে ভাবে চোখ খুলছে বাট অ্যাকচুয়ালি চোখ খুলছে চোখ না। খুলছে না, একদম। এই জিনিসগুলো হয়, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো হয়, এভাবে বোঝা যায়। তো তোমরা বলো যদি কেউ স্লিপ প্যারালাইসিস ফেস করছো তো বলো যে আরও তোমাদের ডিফারেন্ট এই তিনটে আমরা যে বললাম যে আউট অফ বডি এক্সপিরিয়েন্স হয়, চেস্ট পেইন হয়, বা ইন্ট্রুডার হ্যালুসিনেট হয়, বা অ্যাকচুয়াল ইন্ট্রুডার আমরা দেখতে পাই। তো এই জিনিসগুলো বাদে আরও কেউ কিছু ফেস করেছো কিনা, কারো কিছু মনে হয় কিনা, বা এগুলোই হচ্ছে, বা এখনো কেউ ফেস করছো কিনা, বা তোমরা কিভাবে এটা থেকে বেরিয়েছো, বা তোমরা এখন এটাকে কিভাবে প্রিভেন্ট করো। আর কেউ ডক্টর দেখিয়ে ঠিক হয়েছো, কেউ মানে স্পিরিচুয়ালি ঠিক হয়েছে, বা সুপার ন্যাচারালি ঠিক হয়েছে, বা কারোর সাথে অ্যাকচুয়ালি এটার পর সাইকিক অ্যাওয়েকনিং হয়েছে, কারোর মধ্যে চেঞ্জেস হয়েছে। এরকম যদি হয় তোমরা কমেন্টে বলো। কারো যদি অ্যাকচুয়াল সিরিয়াস প্রবলেম হয়, বুঝতে না পারো, ডক্টর দেখে কিছু হেল্প পাওনি, দেন আমাদেরকে মেসেজ করো, আমাদেরকে কল করো, আমাদের সাথে কথা বলো নিজেদেরকে। কিন্তু সবার আগে মানে যদি ডক্টর না দেখিয়ে থাকো একটা ডক্টর কনসাল্ট করো। যদি ডাক্তার খুঁজে না পাও, নিয়ারেস্ট যে স্বাস্থ্যকেন্দ্র আছে, হসপিটাল হোক, প্রাইভেট হসপিটাল হোক, নার্সিং হোক, হোয়াট এভার হোক, একবার গিয়ে দেখাও। ডাক্তার না থাকলে জেনারেল ফিজিশিয়ানের সাথে কথা বলো, তিনি কাউকে রেফার করবেন। ডক্টররা ডক্টরের সাথে কানেক্টেড তো হয়ে যায়। তো মানে মেডিকেল হেল্প বা সেটা আগে নেওয়া দরকার, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো হয়। তো আর যদি মনে করো যে ডাক্তার দেখানোর পরেও ঠিক হচ্ছে না, দেন একবার ডক্টর চেঞ্জ করো, দেন কনসিডার করো। কারণ আমাদের এখানে অনেক সাইকোলজিস্ট আছে, তারা অনেক ফ্রড হয়, বিকজ তাদের অ্যাকচুয়ালি মানে মেডিসিন সেল করাটা তাদের মেইন গোল হয়ে উঠেছে আজকাল। যেহেতু সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে বেশি লোক পেশেন্ট যায় না, কারণ আমাদের কাছে এখনো মানে মেন্টাল হেলথ ইন্ডিয়ান কালচারের কাছে হলো গিয়ে বড় লোকদের রোগ, ওটা একদম। সাধারণ মানুষের হয় না। খুবই ডিপ্রেশন এমন একটা একটা ট্যাবু। জিনিস, ট্যাবু। তো এগুলো না, মেন্টাল হেলথ একটা সিরিয়াস ইস্যু, এটা আমাদের হয়েছে, আমাদের মানে সবারই ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছি, লাইফে উঁচু নিচুর মধ্যে দিয়ে গেছি, সাফার করেছি। তো আমরা জানি কি হয়েছে। তো ইয়ং পার্সন যারা আছে, যারা আমাদের পডকাস্টটা দেখছো বা শুনছো, তো তারা তোমরা জানো তোমরা কিসের মধ্যে দিয়ে যাও, তোমরা লাইফে কত বেশি চিন্তা করো, বা কত বেশি তোমাদের টেনশন হয়, পড়াশুনো নিয়ে হোক, কেরিয়ার নিয়ে হোক, রিলেশনশিপ নিয়ে হোক, হোয়াট এভার কারণে হতে পারে। তো মেন্টাল, নিজের মনকে সময় দাও, নিজেকে চেনো, নিজেকে জানো, নিজের সাথে কথা বলো। সবাইকে ধ্যান করতে হবে না, মেডিটেশন করতে হবে না, বাট নিজের সাথে কথা বলো, নিজেকে বোঝো। নিজেকে না বুঝলে এইসব সমস্যা হবেই। তুমি যদি নিজেকে না বোঝো, তুমি যদি নিজেকে না জানো, তো বিভিন্ন এন্টিটি তোমার সেই কি বলবো না না জানার জানার সুযোগটা সুযোগটা নেবে, নেবে। এবং নিয়ে তোমার পর কন্ট্রোল করার চেষ্টা করবে। সেটা মানুষ হতে পারে, সেটা কোনো স্পিরিচুয়াল বিইংও হতে পারে। তো তোমার উইকনেস, তোমার ভালনারেবিলিটিকে নিয়ে সেটা এক্সপ্লয়েট করবে। তো নিজেকে জন্য সময় দাও, নিজেকে বোঝো, ঠিক আছে। মোবাইলের বাইরে, বইয়ের বাইরে, হোয়াট এভার, সব কিছুর বাইরে, শুধু মোবাইল না ভালো, বা ভালো না বই ভালো না, নিজের সাথে একটু কথা বলো, নিজেকে জানো যে তুমি অ্যাকচুয়ালি কি চাও। বেসিক্যালি এটাই মানে সেলফ অ্যাওয়ারনেস যেটা বলে, হুম। এটা করো। তো এইসব জিনিসগুলো করো, এভাবে করলে মানে প্রিভেন্ট হবে, নিজের মেন্টাল হেলথ ভালো হবে। আর মেন্টাল হেলথ নিয়ে অলওয়েজ কোনো কথা হবে না, অলওয়েজ মেন্টাল হেলথকে প্রায়োরিটি দাও, ঠিক আছে। ফিজিক্যাল আর মেন্টাল হেলথ যদি ঠিক না থাকে, তখন ভূত না ধরলেও, ডেমন না ধরলেও, তোমার শরীরে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়াগুলো, সেগুলো ডেমনের থেকেও বেশি ডেঞ্জারাসভাবে তোমাকে, তোমার লাইফকে অ্যাফেক্ট করবে। তো মেন্টাল হেলথ নিয়ে আমরা অলওয়েজ কথা বলতে রাজি আছি, মানে এটা নিয়ে কোনো মানে কম কথা হবে বা কথা বলবো না, এটা হবে না। তো এগুলো হবেই। তো আগে মেন্টাল হেলথ, তারপরে সাইকিক্স মানে কি বলবো, প্যারানর্মাল, প্যারাসাইকোলজি। প্যারাসাইকোলজি, প্যারানর্মাল, এভরিথিং, ঠিক আছে। তো তোমরা সবাই জানো আজকে তোমাদের পডকাস্টটা কীরকম লেগেছে। তো
এটা অনেক বেশি ইন্টারেস্টিং পডকাস্ট ছিল আমার মনে হয়েছে, কারণ আমরা অন্যান্য পডকাস্টের মতো শুধুমাত্র যে মানে সাইকোলজিক্যাল বলেছি বা শুধুমাত্র স্পিরিচুয়াল বলেছি তা না, আমরা দুটোকেই ব্যালেন্স করে বলার চেষ্টা করেছি যে কোনটা দুটো angle সুপার সবকিছুই ন্যাচারাল, কভার করার চেষ্টা সবকিছুই কভার করার চেষ্টা করেছি, এবং হতে পারে কোনো কিছু মিস আউট হয়ে গেছে। তো যদি কিছু মিস আউট করে থাকি তো সেটাও বলো। বলো, তো আমরা একদম। ইনস্টাগ্রামে ছোট রিলস বানাবো, ইউটিউবে শর্ট ভিডিও বানিয়ে সেটা আমরা এক্সপ্লেন করতে পারি, বা কারো কিছু বলার থাকলে সেটা আমাদেরকে বলো, বা তোমাদের যদি স্লিপ প্যারালাইসিস বা এরকম ড্রিম রিলেটেড কোনো ঘটনা থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে পাঠাতে পারো বা লিখতে পারো, বা ডাইরেক্ট আমাদের ফোন করেও বলতে পারো, যেটা তোমরা চাও। তো আমাদের সাথে কমিউনিকেট করো, দেখো তোমাদের বলো তোমাদের প্রবলেম কি, তোমাদের যদি কিছু মানে হোয়াট এভার টেক। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না, লাইক সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা পছন্দ না হয় কমেন্ট করো, ডিসলাইক করো, ইটস ওকে। বাট অ্যাটলিস্ট মানে মেন্টাল হেলথ নিয়ে তোমরা সবাই একটু মানে চিন্তা করো, যারা যদি গার্ডিয়ানরা থাকে তারা যদি মেন্টাল হেলথ নিয়ে বলতে রাজি না থাকে, তোমরা যদি তাকে কনভিন্স করতে না পারো, তো এমন লোকের সাথে কথা বলো যারা অ্যাটলিস্ট সেটাকে কনভিন্স করতে পারবে। বা তোমার যদি মানে আমাদের তো পক্ষে আমরা যেহেতু মেন্টাল হেলথ এক্সপার্ট ওইভাবে না, কিন্তু আমরা তাও স্টিল হেল্প করতে পারি, বিকজ আমাদের কাছে এরকম অনেক কল এসছে, আমরা অনেককে হেল্প করেছি, অনেককে গাইড করেছি। তো যদি কোনো সমস্যা হয়ে থাকে, সিরিয়াস ইস্যু হয়ে থাকে, বা তোমরা জানো কেউ সিরিয়াস ইস্যুর মধ্যে আছে, সে হয়তো নিজেকে কিছু করতে পারছে না, তোমরা আমাদের কাছে হেল্প চাইতে পারো, আমরা নিজেরা যদি কিছু করতে না পারি ঠিক সঠিক মানুষের সাথে কানেক্ট করার চেষ্টা করব, ঠিক আছে? সো সবাইকে থ্যাংক ইউ, আর হ্যাঁ, সো শুভরাত্রি।